নীলা, এই নীলা, আর কত ঘুমাবি? এবার ওঠ। আরে ওঠ না, কত বেলা হয়েছে সে খেয়াল আছে? ও আম্মু, ডিস্টার্ব করো না তো, ঘুমাতে দাও। একটা স্বপ্ন দেখছি, যাও। আজকে না তোর ইন্টারভিউ ছিল? 9টা বাজলে ডেকে দিও। 9টা 20 মিনিট আগেই বেজে গেছে, এখন 9টা 20 বাজে। 9টা 20 বেজে গেছে? জি মহারানী। তোমাকে দিয়ে একটা কাজ ঠিক মতো হয় না। কাল রাতে বলেছিলাম আজ আমার ইন্টারভিউ আছে, 9টার আগে ঘুম থেকে ডেকে দিতে। এই সামান্য কাজটা করতে পারো না? আব্বু যে কি দেখে বিয়ে করেছিল তোমাকে কে জানে। নীলা বকবক করতে করতে বাথরুমে চলে যায়। নীলার মা রোকেয়া বেগম হা করে তাকিয়ে থাকে নীলার দিকে, তারপর বলে, এখন সব দোষ তো আমার। মহারানীকে যে 8টা থেকে ডেকে চলছি, ওঠার কোনো নামই নেই। কেউ যদি ইচ্ছা করে ঘুম থেকে না উঠে, তাহলে তাকে কি করে জাগানো সম্ভব? যত সব। রোকেয়া বেগম রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যায়। নীলা ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে চলে আসে। রোকেয়া বেগম নাস্তা নিয়ে টেবিলে বসেছিলেন। নীলা বের হতে নিলেই রোকেয়া বেগম ডাক দেয়, এই যে মহারানী, এদিকে আসো। নীলা মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলে, চাকরিটা আর হবে না। তুমি দেখছো আমি একটা শুভ কাজে যাচ্ছি, এখন তোমার পিছু ডাকতে হলো। নীলার মা নীলার দিকে তাকিয়ে বলল, চাকরিটা হলে হবে, না হলে না হবে, এটা নিয়ে ভাবার কিছুই নেই। আর তোকে কে বলেছে চাকরি করতে? আমাদের কিসের অভাব? হ্যাঁ, নিজেদের এত বড় একটা কোম্পানি, কতগুলো গাড়ি বাড়ি, কি নেই আমাদের? আর কোনো সন্তানও নেই তুই ছাড়া। এগুলো তো সবই তোর, তোকে কেন অন্যের অফিসে কাজ করতে হবে? নীলা বলল, তাহলে লেখাপড়া করলাম কেন? এত পড়ালেখা করে যদি কিছু একটা না করি, তাহলে তো লেখাপড়া না করাই ভালো ছিল। রোকেয়া বেগম বললেন, লেখাপড়া করেছিস বলেই কি চাকরি করতে হবে নাকি? লেখাপড়া করেছিস, এবার বিয়ে দিয়ে দিই, সংসার কর, তারপর বাচ্চা কাচ্চা হলে তাদের পড়াশোনা শেখাবি। ব্যাস, তোর লেখাপড়াটা তখন কাজে লেগে যাবে। মা মা মা, তোমার এটা কি মনে হয়? এটা 1990 সাল, যে বাবা মা তাদের ইচ্ছা মতো মেয়েদেরকে বিয়ে দিয়ে দিল, আর মেয়েটা 5 বছরের মধ্যে 4টা সন্তান জন্ম দিয়ে তার মা বাবাকে দাদু দিদা বানিয়ে দিল। এটা অনেক আগেকার কথা, এখন এসব হবে না। পড়াশোনা শেষ করেছি, এখন নিজের মতো করে সময় কাটাবো। আর বিয়ে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কোনো একদিন একটা ছেলেকে নিয়ে পালিয়ে যাব, তারপর তাকে বিয়ে করে নিয়ে এসে তোমাদের সামনে দাঁড়াবো। আর তখন গর্বে আমাদের মাথা নিচে হয়ে যাবে। দুরু, তোমার সাথে এত কথা বলছি কেন? তুমি আমার পিছু রেখেছো কেন সেটা বলো। নাস্তা করে তারপর দুনিয়া উদ্ধারের কাজে যাও মামুনি। আম্মু, তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে। শাড়ির কালারটাও জোস, তোমায় মানিয়েছে খুব। এই শাড়িটা বোধহয় তোমার জন্যই তৈরি হয়েছিল। প্রশংসার জন্য ধন্যবাদ মামুনি। যতই চালবাজি করো, নাস্তা না করে এক পা যদি সামনে বাড়িয়েছ, তো পা কেটে হাতে দড়িয়ে দেব। নীলা জানে নাস্তা না করে বাড়ি থেকে বের হওয়া যাবে না, তাই আর কথা না বাড়িয়ে একটা চেয়ে টেনে বসে পড়ে। তারপর নাক মুখ দিয়ে গিলে নাস্তা শেষ করে উঠে চলে যাচ্ছিল। তারপর আবার ফিরে আসে, মায়ের সামনে দাঁড়িয়ে বলে, আজকে তোমাকে দেখতে একদম পেতনির মতো লাগছে। আর কি কালারের শাড়ি পরেছো, দেখতে একদম বিচ্ছিরি। তোমাকে কাজের বুয়ার মতো লাগছে এই শাড়িতে। খ্যাত একটা, আপুর কপালটাই খারাপ, এমন একটা বউ বিয়ে করেছে। নীলা একদমে কথাগুলো বলে এক দৌড়ে বাড়ি বাইরে চলে এলো। তারপর স্কুটার নিয়ে রওনা দিল ইন্টারভিউ দেওয়ার জন্য সেই অফিসের দিকে। নীলার কথা শুনে রোকেয়া বেগম হা করে তাকিয়ে থাকলো, শুধু কিছু বলল না। এই মেয়ে একটু আগে কি বললো আর এখন কি বললো? ট্রাফিক জ্যামে আটকে আছে নীলা, স্কুটারে বসে অপেক্ষা করছে সিগন্যালের জন্য। হঠাৎ একটা গাড়ি এসে পিছন দিক থেকে ধাক্কা দেয় নীলার স্কুটারে। অয়ন ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করছিল। হঠাৎ করে ব্রেক করতে যেয়ে নীলার স্কুটারে ধাক্কা লেগে যায়। অয়ন গাড়ি থেকে নেমে নীলার কাছে যেয়ে বলে, সরি, আসলে অয়ন পুরো বাক্যটা বলার আগেই নীলা অয়নের সামনে কোমরে হাত রেখে বলে, ওই বেটা, চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছিস না অন্ধ? চোখে দেখতে পাস না? এই দিনের বেলায় গাড়ি চালাতে গিয়ে ধাক্কা দিস, তাহলে রাতের বেলাতে লোকজন মেরে দেশের লোকজনের জনসংখ্যা সব কমিয়ে দিবি তুই। আরে আপনি এভাবে কথা বলছেন কেন? তো কিভাবে কথা বলতে হবে তোর সাথে? তুই কে, মন্ত্রী না মিনিস্টার? ওই ড্রাইভিং লাইসেন্স আছে তোর? বের কর, বের কর বলছি। আপনাকে কেন আমি ড্রাইভিং লাইসেন্স দেখাবো? আপনি কি পুলিশের লোক? তার মানে তোর লাইসেন্স নেই? এই গাড়িটা কি তোর, না চুরি করে এনেছিস? তাড়াতাড়ি করে পালিয়ে যে ধাক্কা দিয়ে ফেলেছিস আমার স্কুটারে। সত্যি কথা বল। অয়ন এতক্ষণ ধৈর্য ধরে থাকলেও এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। প্রথমে তো তুই তুকারি করছিল, এখন চোর বলছে।
একটু পর তো আরো কিছু বলবে। অয়ন বলল, তুই জানিস আমি কে? প্রথম থেকে তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। প্রথমে কিছু বলিনি কারণ ভুলটা আমি করেছি, যার জন্য তোকে সরিও বলেছি। আর তুই প্রথম থেকে তো তুই তোকারি করছিস, এখন আবার চোর বলছিস। তুই জানিস আমি কে? আমার একটা আঙুলের ইশারায় তোর স্কুটির মতো এমন স্কুটি কয়েক লক্ষ চলে আসবে। এই নে, ইশারা কর। কি হলো, তোর আঙুল দিয়ে ইশারা কর, দেখি তোর ক্ষমতা, আমিও দেখতে চাই। নীলার কথা শুনে অয়ন বেবাচাকা খেয়ে যায়। মনে মনে ভাবে, এই মেয়ের মাথায় সমস্যা আছে নাকি? দেখতে তো পরীর মতো সুন্দর, কিন্তু পাগল। ও পাগল তো ছেলেদের বলে, এই মেয়ে তো পাগলি। আহারে, এত সুন্দর একটা মেয়ে অথচ মানসিক রোগী। অয়নকে আনমনে কিছু একটা ভাবতে দেখে নীলা বলে, ওই খাটাস, কথা বলছিস না কেন? হাতি একটা, তোর ক্ষমতা দেখা দেখি। শালা বান্দর, শিয়াল, হনুমান, জিরাফ, বনমোরগ, কালা কাক, পচা আলু কোথাকার। তুই আমাকে গালি দিলি? না, তোকে আদর করে তোর নাম ধরে ডাকলাম। তাহলে আমিও তোকে গালি দিব। তুই একটা খাটাসি, নুনের বস্তা, চাল কুমড়ো, মোটকি, জিরাফের বউ, ব্যাঙের বউ, হাতির বউ ইত্যাদি। তুই দেখতে যতটা সুন্দর, তোর ব্যবহার ততটাই খারাপ। কি? আমার ব্যবহার খারাপ? 100% তোর ব্যবহার খারাপ। তাহলে দেখ আমার ব্যবহারটা কত খারাপ হতে পারে। কথাটা বলেই নীলা এদিকে ওদিকে কিছু একটা খুঁজতে লাগলো এবং পেয়ে গেল। রাস্তার পাশে একটা ইট পড়েছিল। নীলা সেটা তুলে নিয়ে অয়নের গাড়ির সামনে গ্লাসের উপরে ডিল মারলো। সাথে সাথে গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নীলা যে এমন কিছু করবে অয়ন সেটা কখনো ভাবতেও পারেনি। অয়ন হা করে চেয়ে আছে ভাঙা গ্লাসের দিকে। ওদিকে ট্রাফিক সিগন্যালে সবুজ বাতি জ্বলতেই নীলা তার স্কুটার নিয়ে চলে গেল। অয়ন এখনো হা করে ভাঙা গ্লাসের দিকে তাকিয়ে আছে। আশেপাশে গাড়ি চলার শব্দে ঘোর ভাঙলো অয়নের। পাশে তাকিয়ে দেখে নীলা নেই। রাগে রীতিমতো কাঁপছে অয়ন, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। অয়ন হাতের মুঠো শক্ত করে বলে, তোকে একবার পাই আগে খুন করে ফেলবো। নীলা অফিসে বসে আছে অনেকক্ষণ হলো, কিন্তু ওকে ডাকছেই না। একসময় বিরক্ত হয়ে গেল। মনে মনে বলল, তুই কি বা চাকরি করতে আসছি, ইন্টারভিউ নিতে এই মেজাজটা খারাপ করে দিল। করব না এই বা চাকরি। নীলা যখন উঠে চলে আসবে ঠিক তখনই একটা ছেলে এসে বলল, এখানে নীলিমা চৌধুরী নীলা কে আছেন? নীলা ছেলেটির দিকে ঘুরে বলল, আমি নীলিমা চৌধুরী নীলা। আপনি আসুন। নীলা ছেলেটির পিছু পিছু একটা রুমে ঢুকলো। সেখানে একটা মহিলা বসেছিল। নীলা তার দিকে তাকিয়ে দেখলো মহিলাটির বয়স বেশি হবে না, তার আম্মুর থেকে 1 বছর কি 2 বছর বড় হবে। নীলা সালাম দিল। মহিলাটি সালামের জবাব দিয়ে বলল, বসো। নীলা মহিলাটির সামনে চেয়ার টেনে বসলো। মহিলাটি নীলাকে বলল, তুমিই তাহলে নীলিমা চৌধুরী নীলা? জি ম্যাম। আমি অহনা আহমেদ, এই কোম্পানির এমডি। তারপর নীলাকে কিছু প্রশ্ন করলো। নীলা যথাযথ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলো। নীলার ইন্টারভিউ শেষ হলে অফিস থেকে বেরিয়ে স্কুটারে করে যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন অয়ন তার গাড়ি নিয়ে গেট দিয়ে অফিসে ঢুকলো। নীলা অয়নকে খেয়াল না করলেও অয়ন ঠিকই খেয়াল করলো নীলাকে। অয়ন নীলাকে দেখে চমকে উঠলো, সাথে সাথে রাগ হলো খুব। অয়নের ইচ্ছা করছিল এখনই গাড়ি দিয়ে নীলা সহ তার স্কুটিটা মাটির সাথে পিষে দিতে। নীলা চলে গেল। অয়ন গাড়ি পার করে অফিসে চলে আসলো। অয়ন সোজা অহনা আহমেদের কেবিনে চলে গেল। অয়নকে দেখে অহনা আহমেদ বলল, এতক্ষণ লাগে অফিসে আসতে? কোথায় ছিলি তুই? সব ইন্টারভিউ আমাকে নিতে হলো। আম্মু আর বলো না, রাস্তায় একটা পাগলি বজাত মেয়ের পাল্লায় পড়েছিলাম। ইট দিয়ে ঢিল মেরে আমার গাড়ির গ্লাস ভেঙে দিয়েছিল। সেটা ঠিক করতেই এত দেরি হয়ে গেল। অয়নের কথা শুনে অহনা আহমেদ হাসতে লাগলেন। অয়ন বলল, আম্মু তুমি হাসছো? তো হাসির মতো কথা বললে হাসবো না? এখানে হাসির মতো কি বললাম? হঠাৎ অয়নের মনে পড়লো নীলার কথা। অয়ন বলল, আম্মু, নীল ড্রেস পরা একটা মেয়েকে দেখলাম অফিস থেকে বের হতে। মেয়েটিকে? অহনা আহমেদ একটা ফাইল এগিয়ে দিল অয়নের দিকে। তারপর ফাইলের উপরে একটা ছবি দেখিয়ে বলল, এই মেয়েটির কথা বলছিস? হ্যাঁ, এই তো। ওর নাম নীলিমা চৌধুরী নীলা। তুই কি চিনিস ওকে? এটাই তো সেই বজ্জাত না, মানে আমি কি করে চিনবো? অফিসে আসার সময় দেখলাম বের হতে, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা। অহনা আহমেদের কথা শুনে অয়নের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল।
নীলা ইন্টারভিউ দিয়ে বাসায় এসে রুমে চলে এলো। নীলার পিছু পিছু রুকিয়া বেগমও নীলার রুমে এলো। রুকিয়া বেগম নীলাকে জিজ্ঞেস করলো, কিরে, ইন্টারভিউ কেমন হলো? এই তো ভালো। চাকরিটা কি হবে? তুমি কি চাও, চাকরিটা না হোক? আমি তো সেটাই চাই। তোর কেন চাকরি করতে হবে? আম্মু, তুমি কি আমার নিজের মা না সৎ মা? এই কোন ধরনের দোয়া করছো? তুমি আমার রুম থেকে যাও, মেজাজটা খারাপ করো না, না হলে কিন্তু কি করব আমি নিজেই জানি না। রুকিয়া বেগম রুম থেকে বের হতে হতে বললেন, হে আল্লাহ, আমার মেয়ের চাকরিটা যেন না হয়। নীলা এতটা রেগে গেল যে চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে। নীলা তাড়াতাড়ি বাথরুমে ঢুকে গেল শাওয়ার নিতে। নীলা বিকালে বারান্দায় বসে হুমায়ুন আহমেদের বৃষ্টি বিলাস উপন্যাসটি পড়ছিল। তখন নীলার ফোন বেজে ওঠে। নীলা ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে একটা মেয়ে বলল, নীলিমা চৌধুরী নীলা বলছেন? জি। ম্যাম, আপনি আজ এজিআই কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন। আমাদের কোম্পানি আপনাকে সিলেক্ট করেছে। আপনি কি কাল একবার অফিসে আসতে পারবেন? জি, অবশ্যই আসবো। ধন্যবাদ ম্যাম। নীলা ফোন রেখে দিয়ে আনন্দের চিৎকার করে উঠল। নীলার চিৎকার শুনে ডাইনিং রুম থেকে দৌড়ে এলো রুকিয়া বেগম। কি হয়েছে? চিৎকার করছিস কেন? কিছু না আম্মু, এমনি দেখছিলাম কত জোরে চিৎকার করতে পারি। মাঝে মাঝে ইচ্ছা করে তোকে যত সব। রেগে রুম থেকে বেরিয়ে গেলেন রুকিয়া বেগম। নীলা হাসতে শুরু করলো। রাতে খাবার সময় নীলা বলল, দুটো নিউজ আছে, একটা ব্যাড নিউজ, একটা গুড নিউজ। ব্যাড নিউজটা আম্মুর জন্য আর গুড নিউজটা আপুর জন্য। এখন বলো কে কোনটা আগে শুনবে? নীলার বাবা নিজাম চৌধুরী বললেন, ওকে ঠিক আছে, আগে ব্যাড নিউজটা বল। নীলার বাবা বলে আগে ব্যাড নিউজ শুনতে চায়, মা বলে আগে গুড নিউজ শুনতে চায়। এই নিয়ে চলতে থাকে কথা কাটাকাটি। নীলা চিৎকার করে উঠে, একদম চুপ। ঠিক আছে, দুটো নিউজ একসাথে বলি। আমার চাকরিটা হয়ে গেছে, এটা আব্বুর জন্য গুড নিউজ, আর আম্মুর জন্য ব্যাড নিউজ। কংগ্রাচুলেশন মাই ডিয়ার। এত খুশি হওয়ার কিছু নেই। তুই যে অকর্মার ঢেকি, এটা জানার পর ঘাড় ধরে চাকরি থেকে আবার বের করে দেবে। আবার শুরু হলো তাদের ঝগড়া। খাওয়ার সাথে সাথে তাদের ঝগড়াও চলতে থাকলো। নীলা অফিসে এসে দেখলো রিসেপশনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। নীলা তার কাছে যেয়ে বলল, আমি নীলিমা চৌধুরী নীলা, আমাকে আজ আসতে বলা হয়েছিল। জি, আপনি এমডি ম্যামের রুমে চলে যান। নীলা এমডি রুমের সামনে এসে সালাম দিয়ে ভেতরে যাওয়ার অনুমতি চাইল। অহনা আহমেদ সালামের জবাব দিয়ে নীলাকে ভেতরে আসতে বললেন। নীলা ভেতরে যেয়ে অহনা আহমেদের সামনে চেয়ারে বসলেন। অহনা আহমেদ বললেন, অনেকের মধ্যে তোমাকে সিলেক্ট করা হয়েছে কারণ তুমি অনেক মেধাবী। আমরা আশা করব তুমি সর্বোচ্চ চেষ্টা করবে মন দিয়ে কাজ করার। নীলা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অহনা আহমেদ আবারও বললেন, নীলা, তোমার জানা উচিত আমাদের কোম্পানির কিছু নিজস্ব রুলস রয়েছে। তুমি আমাদের কোম্পানিতে জয়েন করার পর একটা চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে, যেখানে লেখা থাকবে তুমি 2 বছরের মধ্যে আমাদের কোম্পানি ছেড়ে বা চাকরি ছেড়ে যেতে পারবে না। একান্তই যদি কোনো বড় সমস্যা হয় তখন সেটা ভেবে দেখবে আমাদের কোম্পানি। তুমি যদি রাজি থাকো তাহলে স্বাক্ষর করে কাল থেকেই জয়েন করতে পারো। নীলা একটু ভেবে রাজি হয়ে গেল। তারপর স্বাক্ষর করে দিল। অহনা আহমেদ বেল দিতেই একটা মেয়ে এসে রুমে ঢুকলো। অহনা আহমেদ তাকে বলল নীলাকে সবার সাথে পরিচয় করে দিতে। মেয়েটি নিজে নীলার সাথে পরিচিত হয়ে সবার সাথে পরিচয় করে দিল। নীলা জানতে পারলো মেয়েটির নাম রিমি। প্রথম দিনেই ভালো বন্ধুত্ব হয়ে গেল রিমির সাথে। তারপর দিন থেকে নীলা জয়েন করলো। সবকিছু ঠিকঠাক চলছিল। কয়েকদিন পর অহনা আহমেদ বলল একটা বিশেষ কাজে তাকে শহরে বাইরে যেতে হবে। কাল থেকে অয়ন অফিসে আসবে। কারো কোনো সমস্যা হলে বা কিছু জানতে চাইলে যেন অয়নকে বলে। আজ নীলা যথাসময়ে অফিসে এসে কাজ করছিল। হঠাৎ একটা জায়গাতে আটকে গেল। কি করবে কিছু বুঝতে পারছে না। ফাইলটি নিয়ে বসের রুমে চলে এলো। নীলা বসের রুমে এসে দেখে কেউ নেই। এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ একজন আলমারিতে কি যেন খুঁজছে। নীলা বলে, এক্সকিউজ মি। অয়ন একটা দরকারি ফাইল খুঁজে পাচ্ছিল না, তাই দ্রুত খুঁজে চলছিল। পেছন থেকে হঠাৎ কারো কণ্ঠ শুনে পেছন ফিরে তাকাতে দেখে সেই বজ্জাত মেয়েটি দাঁড়িয়ে আছে। অয়ন কিছু বলার আগেই মেয়েটি বলল, তুই তুই এখানে কি করছিস? কি খুঁজছিলি আলমারিতে? টাকা? সেদিন তোর গাড়ির গ্লাস ভেঙে দিলাম, তাও লজ্জা হয়নি? তোর কত বড় সাহস আমার অফিসে চুরি করতে আসছিস? তোকে তো আজকে মেরেই ফেলবো। নীলার চিৎকার শুনে অফিসের সবাই বসের রুমে চলে আসে। নীলা হঠাৎ এমন চিৎকারে অয়ন থতমত খেয়ে যায়।
নীলা যে অয়নের শার্টের কলার চেপে ধরে বলে, কি রে, কথা বলছিস না কেন? বল, আজ আবার কি চুরি করতে এসেছিস? সেদিন তো কারো গাড়ি চুরি করে এনেছিলি। বেটা চোর কোথাকার, তোকে আজ হাতে নাতে ধরেছি, দেখি কে বাঁচায় তোকে। নীলা পেছন থেকে রিমি বলল, আরে নীলা, কি করছো তুমি? চোর ধরেছি, এই বেটা একটা চোর। অনেক ভাই, আপনি পুলিশে ফোন করুন, তাড়াতাড়ি আসতে বলুন, না হলে এই চোর বেটা পালিয়ে যাবে। নীলা, উনি চোর হতে যাবেন কেন? উনি তো অহনা ম্যামের ছেলে, অয়ন আহমেদ, আমাদের বস। নীলা রিমির দিকে তাকিয়ে বলল, কি? জি, উনি আমাদের বস। নীলার সাথে সাথে অয়নের কলা ছেড়ে দিল। অয়ন জীবনে এত বড় অপমান কখনো হয়নি। অফিসের স্টাফদের সামনে চোর বলে অপমান। রাগে অয়নের চোখ লাল হয়ে গেল, যেন চোখ দিয়ে এখনই আগুন বের হবে, যে আগুনে নীলাকে পুড়িয়ে ছাই করে দিবে। অয়ন যতটা সম্ভব নিজেকে শান্ত করে বলল, এখানে নাটক সিনেমা হচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, যার যার কাজে যাও। আর নীলা, তুমি দাঁড়িয়ে থাকো এখানে। এক এক করে সবাই বের হতে লাগলো। রিমি নীলার পাশেই দাঁড়িয়েছিল। রিমি যাওয়ার সময় আস্তে আস্তে করে নীলাকে বলে গেল, যদি বেঁচে থাকো তাহলে আবার দেখা হবে। সবাই বেরিয়ে যেতেই নীলার ভয় করতে শুরু হলো। নীলা মনে মনে ভাবলো, এই বচ্চাটা সবাইকে বেরিয়ে যেতে বললো কেন? আমার সাথে কিছু করবে না তো? থাপ্পড় টাপ্পড় মারবে না তো? থাপ্পড় দিলে তো আমার গালে দাগ হয়ে যাবে। এত কষ্ট করে মেকআপ করলাম, আর সেই গালে থাপ্পড় খেতে হবে? হে আল্লাহ, এই বজ্জাতের দিলে রহমত বর্ষিত করো, আমাকে যেন কিছু না করে। নীলা যখন তার ভাবনার জগতে বেশি বেড়াচ্ছিল, তখন অয়ন বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? অয়নের দমক শুনে চমকে উঠে নীলা। নীলা বলে, না মানে আমার কেন সমস্যা নেই তো? অবশ্যই কোনো সমস্যা আছে তোমার। যেদিন থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে, সেদিন থেকে তুমি আমার জীবনটা প্যারাময় করে তুলেছো। সরি স্যার। কিসের সরি? নীলার দিকে এক পা করে এগিয়ে যেতে থাকলো অয়ন। নীলা এক পা করে পিছিয়ে যেতে লাগলো। অয়ন নীলার দিকে এগিয়ে যেতে যেতে বলল, প্রথম যেদিন তোমার সাথে দেখা হলো, সেদিন তুমি আমাকে ইচ্ছে মতো বকা দিলে। সেদিন কিছু বলিনি, কারণ ভুলটা আমার ছিল। সেদিনও তুমি আমাকে চোর বলেছো। আজকে পুরো অফিসের স্টাফদের সামনে আমাকে চোর বলেছো। আমার ফেসটা কি চোরের মতো? আমাকে কি চোরের মতো দেখতে লাগে? নীলা পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে ঠেকে গেল। অয়ন তখন নীলার দিকে এগিয়ে আসছে। নীলা কি করবে কিছুই বুঝতে পারছে না। এই ব্যাটার বদ কোনো মতলব নেই তো? কি হলো, এখন কথা বলছো না কেন? মুখে কি কেউ চাবি মেনে দিয়েছে? আমাকে অপমান করার সময় তো টিয়া পাখির মতো বকবক করে যেতে থাকো, তখন তো মুখে খই ফুটে। এখন কি ভাত রান্না হচ্ছে না? কি বলবি? হ্যাঁ বেটা, তুই একটা বদের হাড্ডি। একটা মেয়েকে একা পেয়ে এমন কাছাকাছি এসেছিস কেন? তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? বেটা লুচু একটা, আগে একবার টর্চার করে দেখ, তারপর তোকে বুঝিয়ে দেবো এই নীলিমা চৌধুরী কি জিনিস। তোকে একটানা 7 দিন বুড়িগঙ্গা পানিতে চুবাবো। আর তোর ফেস দেখে শুধু চোর মনে হয় না, আর অনেক কিছু মনে হয়। সারা খাটাস একটা। নিজের বাসায় কি আয়না নেই? নিজের চেহারা দেখতে পারিস না যে কেমন দেখতে তোকে? তুই বেটা একটা হনুমান, গাছে ঝোলে বাদর, খেকশিয়াল, জিরাফ, হাতি, গন্ডার, কোনো ব্যাং, হরিণ, কাক। আমি যদি তোর বউ হতাম, তোকে 3 বেলা বুড়িগঙ্গার পানি খাওয়াতাম, তোর হাড্ডিগুলো ওয়াশ করে একদম সোজা করে দিতাম। মনে মনে কথাগুলো বলছিল নীলা। নীলাকে চুপ করে থাকতে দেখে অয়ন আরো কাছে আসে নীলার। অয়ন বলে, কথা বলছো না কেন? নাকি মনে মনে আমার 14 গোষ্ঠী উদ্ধার করছো? কি কি করছেন স্যার? আপনি আর কাছে আসবেন না, তাহলে ভালো হবে না কিন্তু। অয়ন নীলার 2 দিকে দেয়ালে হাত রাখে। নীলা এখন অয়নের 2 হাতের মাঝে বন্দী। অয়ন বলে, খারাপ কি করবে শুনি? আমি কিন্তু চিৎকার করব। আমিও শুনতে চাই। নাও, চিৎকার করা শুরু করো। অয়ন এবার হেলে পড়ে নীলার দিকে। আস্তে আস্তে করে অয়নের মুখটা এগিয়ে নিয়ে আসে নীলার দিকে। নীলা কি করবে কিছুই বুঝতে পারছে না। অয়ন 2 পাশে হাত দিয়ে এমন করে ধরে রেখেছে যে নীলা চাইলেও পিছ ছুটতে পারবে না। অয়নের মুখটা নীলার এতটাই কাছে চলে আসছে যে অয়নের গরম নিঃশ্বাস নীলার মুখে পড়ছে। এর আগে কখনো কেউ এতটা কাছে আসেনি নীলার। নীলার নিঃশ্বাস ঘন হয়ে আসে। কোনো কিছু না ভেবে নীলা তার চোখ বন্ধ করে ফেলে। নীলা চোখ বন্ধ করতেই অয়ন তাকিয়ে থাকে নীলার দিকে। নীলা যতবারই কাঁপছে, অয়ন নীলার দিকে তাকিয়ে ভাবে,
এতটা সুন্দর কেন এই মেয়েটা? অন্য 10টা চের সৌন্দর্য এই একাই পেয়েছে। এতটা সুন্দর না হলেও পারতো। নীলা চোখ বন্ধ করিয়া আছে। অয়ন হেসে দেয় নীলার কাণ্ড দেখে। একটু পর নীলা মনে হলো তার মুখে কারো নিঃশ্বাস পড়ছে না। তার সামনে কেউ নেই। যদি চোখ খুলে আবার ওই রাক্ষসটাকে দেখতে হয়, তাই একটু পর নীলা চোখ খুলে দেখে তার সামনে কেউ নেই। অয়ন চেয়ারে বসে আছে। অয়ন নীলাকে বলল, ওখানে এমন কাকতারুয়া হয়ে বসে আছো কেন? কথাটি বলেই অয়ন হাসতে লাগলো। নীলা মনে মনে বলল, বেটা বজ্জাত, তোর হিটলারি হাসি আমি বের করে ছাড়বো। আমাদের কক্সবাজারের যে প্রজেক্ট আছে সেই ফাইলটা খুঁজে পাচ্ছি না। তুমি খুঁজে দেখো তো, তাড়াতাড়ি করো। নীলা ফাইলটা খুঁজে বের করে অয়নকে দিয়ে নিজের ডেস্কে চলে আসলো। এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলো নীলা। দুপুরে খাওয়ার সময় হলো। নীলা আর রিমি একসাথে বসে খাচ্ছিল। তখন রিমি জানতে চাইলো আসল কাহিনীটা কি। নীলা রিমিকে প্রথম দিন থেকে সব খুলে বলল। রিমি শুনে হাসতে লাগলো। পরদিন ঘুম থেকে উঠেই নীলা দেখলো 9:30 বেজে গেছে। নীলা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে গেল। নীলা অফিসে যেতেই রিমি বলল, বস তোমাকে দেখা করতে বলেছে। কেন? সেটা আমি কি করে জানবো? যাও দেখা করো, দেখো কি বলে। নীলার বুকটা দূর দূর করতে লাগলো। কে জানে এই বজ্জাতটা আবার কি করবে। নীলা অয়নের রুমের সামনে যে ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাইলো। অয়ন নীলাকে ভিতরে আসার জন্য বলল। তারপর নীলাকে জিজ্ঞেস করলো, কত বাজে? জি স্যার, মানে নীলা মনে মনে বলল, বেটা তোর হাতে কি ঘড়ি নেই? সময় দেখতে পারিস না? অন্যজনকে জিজ্ঞেস করিস। আমি বাংলায় বলেছি কয়টা বাজে। 10:21 স্যার। মিস নীলা, আমার অফিস শুরু হয় কয়টায়? 10টায় স্যার। তাহলে তুমি 21 মিনিট দেরিতে এসেছো। সরি স্যার। সরি বলে তো হবে না, কান ধরে আরো 21 মিনিট দাঁড়িয়ে থাকো। মানে? কান ধরে দাঁড়াও, না হলে যত সময় যাবে তত সময় যোগ হবে। নীলা জানে এই বজ্জাতটা আজ কানে ধরিয়ে ছাড়বে। তাই নীলা আর সময় নষ্ট না করে কানে ধরে অয়নের দিকে দাঁড়িয়ে রইল। অয়ন নীলার দিকে তাকিয়ে মনে মনে হাসছে আর বলছে, মিস নীলা, তুমি আমার গাড়ির গ্লাস ভেঙে 40,000 টাকা জরিমানা লাগিয়েছো। আমি চাইলে তোমার বেতন থেকে সেই টাকা কেটে নিতে পারি, কিন্তু সেটা করব না। তোমাকে শাস্তি দিয়ে আমার টাকার শোধ মিটাবো। ওইদিকে নীলা কান ধরে অয়নের 14 গোষ্ঠী উদ্ধার করার কাজে ব্যস্ত। নীলা অয়নের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। 21 মিনিট হয়ে গেলে অয়ন নীলাকে কান ছেড়ে দিতে বলল। তারপর অয়ন নীলার দিকে তাকিয়ে বলল, এবার জোরে জোরে বলো, যেন আমি শুনতে পাই। নীলা অয়নের কথা কিছুই বুঝতে পারলো না, তাই বলল, সরি স্যার, ঠিক বুঝলাম না কি বলবো। এতক্ষণ মনে মনে আমাকে যে গালিগুলো দিচ্ছিলে সেটা এবার জোরে জোরে বলো, আমি একটু শুনি। আমি আপনাকে কেন গালি দিব স্যার? তাই? তাহলে তুমি মনে মনে আমাকে কিছু বলনি? না। কিন্তু আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। সেটা আপনার ব্যাপার। তারপর নীলা কিছু একটা ভেবে বলল, আমি আর এই চাকরিটা করব না। নীলার কথা শুনে অয়ন চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল কেন? আমার ইচ্ছা। অয়ন নীলার দিকে এগিয়ে যেতে থাকলো আর নীলা পিছিয়ে যেতে লাগলো। অয়ন বলল, আমার অফিস কি তোমার ইচ্ছে মতো চলবে নাকি? নীলা পিছিয়ে যেতে যেতে মনে মনে বলল, বেটা বজ্জাত, আবারও আমার দিকে আসছিস? যদি উল্টাপাল্টা কিছু করিস না, তাহলে এমন জায়গাতে মারবো জীবনে বিয়ে করতে পারবি না। তারপর বলল, আমার জীবন তো আপনাদের অফিসের নিয়মে চলবে না। না চললেও চালাতে হবে, কারণ আমরা তোমাকে বেতন দিয়ে রাখি। পুষ্টি খিলাই তোর বেতনের। যে টাকা দিন সেই টাকা দিয়ে আমার একদিনের মতো শপিং এ হয় না। মনে মনে বলল নীলা। তারপর জোরে বলল, আমি চাকরিটা করব না মানে করব না। যে অফিসে আপনার মতো বজ্জাত বস আছে সেই অফিসে আমি কোনো চাকরি করব না। কথাটি বলেই নীলা জিহ্বায় কামড় খেল। অয়ন বলল, কি বললে? নীলা দেয়ালের সাথে ঠেকে গেছে। নীলা বলল, কই কিছু বলিনি তো। আমাকে কি বয়রা মনে হয় তোমার? জি। কি আমি বয়রা? না। অয়ন নীলার দিকে ঝুঁকে পড়ে একদম নীলার কাছে যেয়ে বলল, মিস নীলা, তুমি হয়তো ভুলে গেছো তুমি এই অফিসে জয়েন করার আগে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলে, যেখানে স্পষ্ট করে লেখা আছে তুমি আমাদের অফিসে জয়েন করার পর 2 বছরের মধ্যে চাকরি ছেড়ে যেতে পারবে না। নীলা সেদিনের কথা মনে পড়তেই নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে ইচ্ছে করলো। কেন যে সেদিন স্বাক্ষর করতে গেলাম, এই বেটা বজ্জাতকে তো 2 দিনও সহ্য করা সম্ভব না। সেখানে 2 বছর তো প্রশ্নই আসে না।
মনে মনে কথাগুলো ভাবতেই নীলার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অয়ন নীলার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, মিস নীলা, তোমার সাথে এখনো অনেক হিসাব বাকি আছে। নীলার কানে অয়নের গরম নিঃশ্বাস পড়তেই নীলার শরীর কাঁপতে শুরু করলো। কেমন যেন একটা অনুভূতি ছুঁয়ে গেল নীলাকে। নীলার শ্বাস ভারী হয়ে এলো। অয়ন নীলার কাছ থেকে একটু দূরে যেতেই নীলা এক দৌড়ে অয়নের রুম থেকে বেরিয়ে নিজের ডেস্কে চলে এলো। অফিস শেষে নীলা বাসায় এসে দেখে বেগম রুকিয়া টিভি দেখছে। নীলা মায়ের পাশে বসে বলল, আম্মু, তুমি কিন্তু বলেছিলে এইসব চাকরি মানেই প্যারা, জীবনটা তেজপাতা করে দিল। তাহলে চাকরিটা চলেই গেল। আমি তো আগে থেকেই জানতাম তোর চাকরি 2 দিনের বেশি টিকবে না। এমনিতেই অফিসের বসের প্যারা, বাসায় আসতেই আবার শুরু করলো মায়ের পেঁচাল। নীলা রাগ মাথায় উঠে গেল। নীলা বলল, চাকরি কেন যাবে? ও এখনো যায়নি। টিভির দিকে তাকিয়েই কথাটি বলল রুকিয়া বেগম। নীলা বলল, এমনিতেই মনটা খারাপ হয়েছিল, ভাবলাম তোমার সাথে কথা বললে ভালো লাগবে। এখন মনে হচ্ছে তোমার সাথে কথা বলাটাই সব থেকে বড় ভুল হয়েছে। নীলা সোফা থেকে উঠে বকবক করতে করতে রুমে চলে গেল। বেগম রুকিয়া আগের মতোই মনোযোগ দিয়ে টিভি দেখতে লাগলো। টিভিতে একটা হিন্দি সিরিয়াল চলছে, যেখানে শাশুড়ি আর বউ ঝগড়া করছিল। এখন শাশুড়িটা বউয়ের চুল ধরে টানছে। রুকিয়া বেগম আরো মনোযোগ দিয়ে টিভি দেখতে লাগলো। নীলা অফিসে এসে উপরে যাওয়ার জন্য লিফটে উঠতে যাবে, তখনই নীলা দেখে লিফটে অয়ন দাঁড়িয়ে আছে। এই ব্যাটার সাথে লিফটের উপরে যাওয়া তো একেবারে অসম্ভব। শালা লুচু একটা, আমি সিঁড়ি দিয়ে হেঁটে যাব, তাও তোর সাথে যাব না। কথাগুলো মনে মনে ভেবে নীলা সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য যখন সিঁড়িতে পা দিয়েছে, তখনই পা পিছলে যে নীলা চিত হয়ে পড়ে যেতে লাগলো। সাথে সাথে নীলা একটা চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেললো আর মনে মনে বলল, আল্লাহ গো, কোমরটা যেন না ভাঙে। কোমর ভেঙে গেলে আমার বিয়ে হবে না। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও নীলা ব্যথা পেল না। নীলা ভাবলো, তাহলে কি আমি পড়িনি? কোমরটাও বেঁচে গেছে, তার মানে বিয়েটা হবে। মনে মনে হেসে উঠল নীলা। তারপর আস্তে করে চোখ খুলতেই একটা বড় সড়ো শখ খেলো। নীলা মুখের উপর অয়নের মুখ ভাসছে। অয়নকে দেখেই নীলা একটা চিৎকার দিল, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। অয়ন নীলাকে চিৎকার দিতে দেখেই এক হাত দিয়ে নীলা মুখ চেপে ধরেছে। অয়ন এক হাত দিয়ে নীলার কোমর জড়িয়ে ধরে আছে আর অন্য হাত দিয়ে মুখ চেপে ধরে আছে। অয়নের স্পর্শে নীলা কেঁপে উঠল। নীলা অয়নের দিকে চোখ দুটো রসগোল্লার মতো করে চেয়ে রইল। নীলা সকালে ঘুম থেকে উঠতেই রুকিয়া বেগম নীলা রুমে এসে বলল, নীলা, আজকে অফিসে যেতে হবে না। অফিসে যেতে হবে না? কিন্তু কেন? অনেক ভেবেও নীলা অফিসে না যাওয়ার কারণ খুঁজে পেল না। তাই আম্মুর দিকে তাকিয়ে জানতে চাইলেও, কেন? এমনিতে একটা দরকার আছে। কি দরকার? সেটা কি তোকে এখনই বলতে হবে? যা, ফ্রেশ হয়ে আয়। নীলার কাছে যেন সন্দেহ লাগলো ব্যাপারটা। নীলা বলল, আজ কেন অফিসে যাব না? কারণটা কি বলবে? অবশ্য বলবো, তবে তার আগে যা, ফ্রেশ হয়ে আয়। তুমি কারণটা না বলা পর্যন্ত আমি বিছানা থেকে উঠবো না। আর যদি না বলো তাহলে এক্ষুনি অফিসে চলে যাব। তুই কি আমায় ব্ল্যাকমেল করছিস? ধরে নিতে পারো। আজ সালমা আর সাহিলের আসার কথা আমাদের বাসায়। বাড়িতে মেহমান আসবে আর তুই বাহিরে থাকবি, কেমন দেখায় না? ওয়েট ওয়েট ওয়েট, সালমাকে আর সাহিলিবাকে কোন গ্রহে থাকে? কোথা থেকে আসছে? উফ নীলা, তুই সবসময় ফাজলামো করবি না তো। সালমা হলো আমার কলেজের বান্ধবী আর সাহিল ওর ছেলে। ছেলেটা খুব ভালো, তুই জানিস না এই যুগে ওর মতো ভদ্র ছেলে আছে? একদম সাদাসিধে, MBBS ডাক্তার। তো এসব আমাকে বলছো কেন? তোকে বলছি কারণ ওরা তোকেই দেখতে আসবে। সালমা তোকে খুব পছন্দ করে। আম্মুর কথা শুনে নীলা যেন আকাশ থেকে পড়ল। তারপর বলল, আমাকে দেখতে আসছে মানে? এই আম্মু, তুমি কি আমাকে বাসা থেকে বিদায় করার চেষ্টা করছো? যদি এরকম কিছু করতে চাও তাহলে একদম ভালো হবে না কিন্তু। ভালো হলে হবে, না হলে না হবে। মানে আম্মু, আমি এখন বিয়ে করব না। আজব তো, দেখতে আসলে কি বিয়ে হয়ে যাবে? আম্মু, আমি কোনো দেখা দেখির মধ্যে নাই। যদি তোমার ইচ্ছা হয় তুমি রাখো, আমি অফিসে গেলাম। শোন, তুই যদি আজ বাসায় না থাকিস তাহলে সামনে ডিসেম্বর মাসে ছুটি কাটাতে আমরা যে কক্সবাজার যাব, তখন তোকে নিব না। আম্মু, তুমি কিন্তু ব্ল্যাকমেল করছো। সেটা তোর কাছ থেকেই শেখা। নীলা রেগে বাথরুমে চলে গেল। নীলা ফ্রেশ হয়ে এসে নাস্তা করে রুমে চলে এলো। নীলা রুকিয়া বেগমের প্রতি যতটা বিরক্ত ততটাই আনন্দিত,
কারণ আজকে আর বজ্জারটার গোল আলুর মতো চেহারাটা দেখতে হবে না। নীলার রুমে বসেছিল, তার একটু পরেই নীলার রুমে ঢুকলো মিষ্টি। ও হ্যাঁ, মিষ্টি হলো নীলার বেস্ট ফ্রেন্ড। মিষ্টি নীলার রুমে এসে দোস্ত বলে একটা চিৎকার দিল। নীলা মিষ্টিকে দেখেই দৌড়ে যেয়ে জড়িয়ে দিল। মিষ্টি বলল, ওহ, মেরে ফেলবি নাকি? ছাড় ছাড়, মরে যাবো তো। দোস্ত, তুই বোধহয় আগের থেকে একটু মোটা হয়েছিস। হব না আবার, সবসময় তো খাবার উপরেই থাকি। তো বল, আঙ্কেল আন্টি কেমন আছে? সবাই অনেক অনেক ভালো আছে দোস্ত। নীলা মিষ্টিকে নিয়ে বিছানার উপর বসলো। তারপর মিষ্টি বলল, দোস্ত, শুনলাম আজ নাকি তোকে দেখতে আসবে। আন্টি তো সকাল সকাল ফোন করে আমাকে আসতে বললো। আর বলিস না, এই আম্মুটার মাথায় যে কখন কোন ভূত চাপে একমাত্র উপরওয়ালাই ভালো জানি। নীলা আর মিষ্টি আড্ডা দিতে লাগলো। দুপুরের দিকে সালমা বেগম এবং তার ছেলে সাহিল নীলাদের বাসায় এলো। রুকিয়া বেগমের হুকুমে নীলার অনিচ্ছা থাকা সত্ত্বেও শাড়ি পরতে হলো। মিষ্টি নীলাকে নিজের মতো করে সাজিয়ে দিল। নীলা বসে আছে ডাইনিং রুমের সোফায়। নীলার ডান পাশে বসে আছে রুকিয়া বেগম, বাম পাশে আছে মিষ্টি। নীলার বাবা নিজাম চৌধুরী দুপুরের আগে বাসায় চলে আসবে বলে অফিসে গেলেও এখনো তার দেখা পাওয়া যায়নি। নীলার সামনে সোফায় বসে আছে সালমা বেগম এবং তার ছেলে সোহিল। নীলা কেমন যেন অস্বস্তি লাগছে সঙ্গ হয়ে বসে থাকতে। নীলা একবার মাথা তুলে সোহেলের দিকে তাকালো। নীলা দেখলো সামনে যে বসে আছে তার চোখে একটা মোটা ফ্রেমের চশমা। মাথার চুলগুলো নিজ দায়িত্বে উঠে সেখানে একটা টিকেট স্টেডিয়াম বানানোর কাজ চলছে। বেচারা এসির মধ্যেও ঘামছে, কেমন যেন জড়সড় হয়ে বসে আছে। এমন ভাবে বসে আছে যেন স্কুলে পড়া না পাওয়ার জন্য শিক্ষক তাকে কানে ধরে বসিয়ে রেখেছে। নীলা মনে মনে বলল, এর মতো গাধা বলদ কিসিমের একটা লোক আমাকে দেখতে আসছে। শুধু আম্মুর বান্ধবীর ছেলে বলে এখনো বসে আছিস আমার সামনে। অন্য কেউ হলে তো এতক্ষণে ঝাড়ু পেটা করে বাসা থেকে বের করে দিতাম। সালমা বেগমের সাথে নীলার আম্মু অবিরাম কথা বলেই যাচ্ছে। এক সময় রুকিয়া বেগম বলল, নীলা, সাহিলকে তোমার রুম থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসো তো। নীলা আম্মুকে সরাসরি না বলতে চাচ্ছিল, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে নীলা আর কিছু বলল না। সোহেলকে নিয়ে সোজা নীলার রুমের দিকে পা বাড়ালো। নীলার রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে নীলা এবং সোহেল। নীলা খেয়াল করলো সোহেল নীলার দিকে তাকিয়ে হাসছে। নীলা সোহেলের দিকে তাকাতেই সোহেল মাথা নিচু করে ফেললো। নীলা আবার যখনই অন্যদিকে তাকালো, সোহেল আবার নীলার দিকে তাকিয়ে হাসতে লাগলো। নীলা আবার সোহেলের দিকে তাকাতেই সোহেল মাথা নিচু করে ফেললো। এরকম বেশ কয়েকবার হবার পর নীলা বলল, সমস্যা কি আপনার? আপনার কি ভ্যাটকানো রোগ আছে? কই আমার তো কোনো সমস্যা নেই। তাহলে মাঝে মাঝে তাকিয়ে এমন বান্দরের মতো ভেটকি দিচ্ছেন কেন? আপনি কি আমাকে বান্দর বলেছেন? জি। আমি নিচে যেয়ে আম্মুকে বলে দিব আপনি আমাকে বান্দর বলেছেন। আহারে, মায়ের কোলে দুধের শিশু, এখনো কি ফিডার খান যে আম্মুকে বলতে হবে? নীলা আর কিছু বলল না। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর নীলাই বলল, আমাকে কেমন লেগেছে বাবু? আমার নাম তো বাবু নয়, সাইল হুসাইন। আমি জানি আপনি তো এখনো ফিডার খান, তাই বাবু বলেছি। তো বলুন কেমন লেগেছে আমাকে? আপনি অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে আপনাকে আমার। ওরে বাবা, বাবুটা দেখি ভালো মন্দ চেনে তাহলে। যাই হোক, আপনাকে একটা গোপন কথা বলি। কি কথা? কানে গিয়ে দিন, কানে কানে বলতে হবে। সোহেল নীলার দিকে কানে গিয়ে দিল। নীলার মনে হলো ঠাস করে কানের উপর একটা বসিয়ে দেই, কিন্তু পরক্ষণে সে ভাবনা বাতিল করে নীলা সোহেলের কানে কানে বলল, এই এলাকার রাজু ভাইয়ের নাম শুনেছেন? কয়েকদিন আগে একটা খুনের জন্য যাকে পুলিশ খুঁজছিল। হ্যাঁ শুনেছি, রাজু ভাই নাকি খুব সাংঘাতিক লোক, অনেক খুনের কেস আছে তার নামে। কিন্তু এ কথা আমাকে বলছেন কেন? আপনাকে বলছি কারণ সেই রাজু ভাই আমার বয়ফ্রেন্ড। আপনি একটা খুনিকে ভালোবাসেন? কেন, দুনিয়াতে কি লোকের অভাব পড়েছিল? কি করব বলুন, ভালোবাসা তো আর গুন্ডা, মাস্তান, খুনি, ধনী, গরিব দেখে হয় না। মনের সাথে মন মিলে গেলেই ভালোবাসা হয়ে যায়। সেটাও সম্ভব, ঠিক বলেছেন। তবে ও যদি জানতে পারে আপনি আমাকে বিয়ে করার জন্য দেখতে আসছেন, তাহলে আপনাকে কেটে টুকরো টুকরো করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনার শরীরের টুকরো ছড়িয়ে দিবে। এর আগে যতজন আমাকে দেখতে আসছে তাদের কেউ আর বেঁচে নেই। আমার উপর সব সময় নজরদারি করার জন্য লোক রাখা আছে, এই যে দেখুন। বলেই নীলা বাসার নিচে হাত দিয়ে ইশারা করলো। নীলা বাসার সামনে একটা লোক দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল।
নীলা তাকে দেখে আবার বলল, ও হলো রাজু ভাইয়ের লোক। আপনি যে আমাদের বাসায় আছেন সেটা রাজু ভাই এতক্ষণে জেনে গেছে। কে জানে কালকে সূর্য আপনি দেখতে পারবেন কিনা। আমি অবশ্য যদি রাজুকে বলি আপনি সম্পর্কে আমার ভাই হন, তাহলে হয়তো কিছু করবে না। কথাগুলো বলেই নীলা মুখের মধ্যে একটা দুঃখের ভাব প্রকাশ করলো। নীলার মুখ দেখে আর কথা শুনে সোহেলের তো অবস্থা খারাপ হয়ে গেল। সোহেল বলল, আমাকে ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমটা কোন দিকে? নীলা হাতের ইশারায় সোহেলকে ওয়াশরুম দেখিয়ে দিল। সোহেল এক প্রকার দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেল। নীলা সোহেলের এমন কাজ দেখে উচ্চস্বরে হেসে ফেলল। অয়ন অফিসে বসে আছে, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু কেন এমন লাগছে অয়ন বুঝতে পারছে না। অয়ন চেয়ারে হেলান দিয়ে মনে মনে ভাবছে, মিস বিলা আজ অফিসে আসলো না কেন? নাকি কাল স্কুটি ঠেলে অসুস্থ হয়ে গেছে? একবার কি ফোন করে খবর নিব? না, সেটা করা বোধহয় ঠিক হবে না। আজ আসেনি তো কি হয়েছে, কাল তো আসবেই। আমি বরং ভাবি ছুটি না নিয়ে অফিসে না আসার জন্য মিস বিলাকে কাল কি শাস্তি দেওয়া যায়। নীলাকে শাস্তি দেওয়ার কথা ভাবতেই অয়নের মুখে একটা হাসি ফুটে উঠল। নীলা অফিসে এসে বসের রুমের সামনে দাঁড়িয়ে দেখলো অয়ন একটা ফাইলের উপর ঝুঁকে আছে। মনোযোগ দিয়ে দেখছে ফাইলটা। নীলা বলল, মে আই কাম ইন স্যার? নীলা যথেষ্ট জোরে কথাটি বলল। অয়ন নিশ্চয়ই শুনতে পেয়েছিল, কিন্তু কিছু বলল না, এমনকি মাথা তুললেও তাকালো না। নীলা আবার বলল, ভেতরে আসতে পারি? এবারও অয়নের কোনো পরিবর্তন হলো না। অয়ন এক মনে ফাইলটা দেখেই যাচ্ছে, একটু পর পর পৃষ্ঠা উল্টাচ্ছে। নীলা আরো কয়েকবার অয়নকে স্যার বলে ডাক দিল, কিন্তু অয়নের এদিকে যেন মনে নেই। অয়ন এমন একটা ভাব করেছে যে অয়ন যেন কিছু শুনতেই পায়নি। নীলা আরো কয়েকবার ডাকাডাকি করে শেষে হাল ছেড়ে দিল। নীলা এতক্ষণে বুঝে গেছে যে আজ ডাকতে ডাকতে শহীদ হয়ে গেলেও বজ্জারটা শুনবে না। তাই নীলা চুপ করে দাঁড়িয়ে রইল, সাথে মনে মনে অয়নের গোষ্ঠীকে উদ্ধার করতে লাগলো। অয়ন ফাইলটার দিকে তাকিয়ে মাথা নিচু করে হাসছে আর মনে মনে বলছে, মিস বিলা এখন কেমন লাগে দাঁড়িয়ে থাকতে? তুমি কাল ছুটি না নিয়ে অফিসে আসোনি, যার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমিও দেখতে চাই তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো। অয়ন মনে মনে এসব ভাবছে আর মুচকি মুচকি হাসছে। নীলা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন অয়ন ভেতরে যাওয়ার অনুমতি দিল না, তখন নীলা মনে মনে বলল, বুঝতে পারছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা বাঁকাতে হবে এবার। নীলা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, স্যার ভেতরে আসতে পারি? অয়ন কিছু বলল না। তখন নীলা আবার বলল, এই বজ্জাত, কথা কি কানে যায় না? নীলা এই কথা বলতেই সাথে সাথে অয়নের মাথা তুলে নীলার দিকে তাকিয়ে বলল, কি বললে? নীলা মনে মনে বলল, শালা, এবার তো ঠিকই শুনতে পেলি। তারপর জোরে জোরে বলল, স্যার বললাম ভিতরে আসতে পারি? অয়ন নীলার কথা শুনে মনে মনে বলল, মিস বিলা খুব চালাকি করে আমায় টুপি পরিয়ে দিলে। ঠিক আছে, আমিও দেখে নিব। তারপর অয়ন জোরে জোরে বলল, আরে হ্যাঁ, আসো আসো। নীলা অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ভিতরে ঢুকলো। নীলা ভিতরে ঢুকতেই অয়ন বলল, তো মিস নীলা কেমন আছো? সব ঠিকঠাক তো? শালা 1 ঘন্টা দরজায় দাঁড় করিয়ে রেখে বলছিস কেমন আছি? কাটা খায় নুনের ছিটে দিচ্ছিস? মনে মনে কথাগুলো বললেও নীলা জোরে জোরে বলল, জি স্যার, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? টুপি পরিয়ে জানতে চাইছো কেমন আছি? নীলা নিজের চেয়ারে গিয়ে বসলো। ও এতক্ষণ দাঁড়িয়ে থেকে একদম পা দুটো লেগে গিয়েছিল। নীলা শান্তিতে নিঃশ্বাস নিল। অয়ন একটা ফাইলের দিকে তাকিয়ে বলল, কাল তুমি অফিসে আসোনি কেন? অনেক বড় একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। তুমি সমস্যায় পড়েছিলে না সমস্যা তোমায় পড়েছিল? নীলা ভ্রু কুচকে অয়নের দিকে তাকাতেই অয়ন বলল, না মানে কি সমস্যা? কাল হঠাৎ করে পাত্রপক্ষ দেখতে আসছিল, তাই আসতে পারিনি। নীলাকে পাত্রপক্ষ দেখতে আসছিল শুনে অয়নের কেমন যেন লাগলো। তারপর সেটাকে পাত্তা না দিয়ে বলল, কংগ্রাচুলেশন। কেন? তোমার বিয়ে না? দূর, কিসের বিয়ে? বেটা পাত্রকে এমন ভয় দেখিয়েছি, এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। জীবনে আর কখনো আমার বাড়ির মুখও নিবে না। নীলার হাসিময় মুখের দিকে তাকিয়ে ভাবলো, এই মেয়েটা কি আসলেই পাগলি? মাথায় নিশ্চিত কোনো সমস্যা আছে। তারপর কেউ আর কোনো কথা বলল না। দুজনেই কাজে মন দিল। যখন অফিস ছুটি হলো, নীলা নিচে নামার জন্য লিফটের সামনে যেয়ে দেখলো অয়ন আগে থেকেই লিফটে দাঁড়িয়ে আছে। নীলা এবার ভাবলো সিঁড়ি দিয়ে যাবে, কিন্তু পরেক্ষণে সে ভাবনা বাতিল করে নীলা লিফটে উঠে পড়লো। সারাদিন কাজের পর ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি দিয়ে নামার মতো এনার্জি নেই।
একটু পরেই লিফট নিচের দিকে নামতে শুরু করলো। হঠাৎ 3 তলায় এসে লিফট থেমে গেল, সাথে সাথে লিফটের মধ্যে অন্ধকার হয়ে গেল। অয়ন নীলা পাশে দাঁড়িয়েছিল। নীলা ভয় পেয়ে অয়নকে জড়িয়ে ধরলো। হঠাৎ করে নীলা অয়নকে জড়িয়ে ধরায় অয়ন প্রথমত চমকে ওঠে। পরে নীলা ভয় পেয়ে জড়িয়ে ধরেছে ভেবে নীলাকে সামনে নেয়। নীলা অয়নকে ভয় পেয়ে জড়িয়ে ধরুক আর যে কারণে জড়িয়ে ধরেছে তো নীলা অয়নকে এতটাই জোরে ধরেছে যে অয়নের দম বন্ধ হবার মতো অবস্থা। হার্টবিট কয়েকগুণ বেড়ে গেছে অয়নের। এভাবে কতক্ষণ ছিল দুজনেই সেটা কেউ জানে না। যখন আলো জ্বলে উঠল, নীলা তখনও অয়নকে জড়িয়ে ধরে আছে। অয়ন ভাবলো নীলা চোখ বন্ধ করে রেখেছে, তাই আলো দেখতে পাচ্ছে না। অয়ন নীলাকে ডাক দিল, নীলা, কিন্তু নীলা কোনো কথা বলল না। অয়ন এবার নীলার কাঁধে হাত রেখে হালকা ঝাঁকি দিয়ে বলল, নীলা, আলো জ্বলেছে। অয়নের ঝাঁকুনিতে নীলার চোখ খুলে। লিফটের আলো দেখে নীলার ভয় কিছুটা হালকা হয়। নীলা যখন বুঝতে পারে সে অয়নকে জড়িয়ে ধরে আছে, সাথে সাথে অয়নকে ছেড়ে দেয়। নীলা লজ্জায় অয়নের দিকে তাকাতে পারছে না। নীলা মাথা নিচু করে মনে মনে নিজেকে বলল, নীলা, ওরে গাধি, তুই এটা কি করলি? এই বজ্জারটা কি জড়িয়ে ধরতে হলো? ছি, এখন কি ভাববে এই বজ্জারটা? এটা নিয়ে নিশ্চয়ই সব সময় পচাবে তোকে। অয়ন দেখলো নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলা রীতিমতো লজ্জায় লাল হয়ে নীল, সবুজ, গোলাপি হতে শুরু করেছে। অয়ন একটু মজা করার জন্য নেকা কান্না করে বলল, আল্লাহ রে, এখন কি হবে আমার? আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো এক ললনা। আমার আর বিয়ে হবে না গো। নীলা অয়নের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? ফকিরের মতো কান্না করছেন কেন? কান্না করবে না তো কি, নাগিন ড্যান্স দিব? তুমি আমার ইজ্জত কেড়ে নিয়ে আমাকে ফকির বানিয়ে দিলে। জানো না, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। আমার সে অমূল্য সম্পদ হারিয়ে গেল রে। বুঝলাম না, কাউকে একটু জড়িয়ে ধরলেই তার চরিত্র হারিয়ে যায় কি করে? চরিত্র কি শরীরে লাগানো পারফিউম? আর আপনার চরিত্র যে আগেই হাজারো ললনাদের মধ্যে খয়রাতি করে দিয়েছেন সেটা আমি জানি। আর এখন এমন একটা ভাব করছেন যেন দুধের বাচ্চা। কি কি বললে তুমি? কানে সমস্যা আছে নাকি? মানে? বাংলায় বলেছি তাও বুঝতে পারছেন না? ফরাসিতে বললে না জানি কি হতো। লিফটের দরজা খুলে গেল। নীলা সাথে সাথে বেরিয়ে গেল। অয়ন হা করে দাঁড়িয়ে আছে। নীলা অফিস থেকে বাইরে বেরিয়ে নিচে এসে স্কুটি নিয়ে বের হতে দেখলো আকাশে মেঘ জমেছে। কালো মেঘে ছেয়ে আছে সারা আকাশ। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি যেন অপেক্ষা প্রহা গুনছে। কখন তারা পানিতে ভিজিয়ে দিবে এই শহর। কালো মেঘে ঢেকে গেছে চারদিক। যদিও এখনো সন্ধ্যা না, সন্ধ্যা নামার অনেক সময় বাকি এখনো, তবুও অন্ধকার হয়ে আছে চারপাশ। ব্যস্ত শহরটা আরো ব্যস্ত হয়ে উঠেছে। সন্ধ্যা হলে পাখি যেমন আপন নীড়ে ফিরে, তেমনি প্রতিটা মানুষ তাড়াহুড়ো করছে শুকনো শরীরে নিজের বাসায় যাওয়ার। যদিও সেটা কতটা সফল হবে কেউ জানে না। নীলা মনে মনে বলল, আজকে নিশ্চয়ই ভিজতে ভিজতে বাসায় যেতে হবে। নীলা তার স্কুটি স্টার্ট দিয়ে যখনই সামনে এগোতে যাবে, তখন হঠাৎ অয়ন নীলার পেছন থেকে বলল, মিস নীলা। নীলা পিছু করে অন্যদিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? বলছি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তুমি স্কুটিতে গেলে ভিজে যাবে। তুমি চাইলে আমার সাথে গাড়িতে আসতে পারো, তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে যাব। ধন্যবাদ, তার দরকার পড়বে না, আমি যেতে পারবো। ঠিক আছে, তবে একবার ভেবে দেখতে পারো। জি, আমি ভেবেই বলেছি। অয়ন আর কিছু বলল না। নীলা সামনে এগিয়ে যেতে শুরু করলো। নীলা অফিস থেকে কিছুটা দূরে আসতেই বৃষ্টি অপেক্ষার অবসান ঘটিয়ে নেমে পড়লো নরম মাটির দেশে। নীলা 1 মিনিটের মধ্যেই কাকবেজা হয়ে গেল। নীলা ভাবলো, ইস, বজ্জারটার সাথে গাড়িতে না যেয়ে কি ভুলটাই না হলো, কেন যে জিদ করতে গেলাম। নীলা আফসোস করতে লাগলো। হঠাৎ করে নীলার স্কুটি বন্ধ হয়ে গেল। নীলা অনেক চেষ্টার পরেও আর স্টার্ট করতে পারলো না। নীলা বিরক্ত হয়ে গেল। স্কুটির উপরে একটা লাথি দিয়ে বলল, যত সমস্যা আছে সবগুলো কি আজকে এসে ঘরে পড়তে হলো? আর শালার স্কুটি, তোকে কালকে যদি ভাঙ্গারের দোকানে না বিক্রি করে দেই তাহলে আমার নামও নীলিমা চৌধুরী না। বৃষ্টি এক নাগারে হয়ে চলছে। নীলার মনে যত রাগ ছিল সব স্কুটির উপরে মিটিয়ে নিল। রাস্তাটাও একদম জনমানব শূন্য। নীলা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। মাথাটাও যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। অবশেষে নীলা স্কুটিটা ঠেলে নিয়ে বৃষ্টির মধ্যে পথ চলতে শুরু করলো, 1 পা 2 পা করে।
অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার ফলে নীলার শীত করতে লাগলো। মাঝে মাঝে কেঁপে উঠেছিল নীলা। কয়েকটা বখাটে ছেলে রাস্তার পাশে একটা ভাঙা দোকানে বসে আড্ডা দিচ্ছিল। একটা মেয়েকে বৃষ্টির মধ্যে একা একা ভিজতে দেখে তাদের মুখে বিশ্রী একটা হাসি ফুটে উঠলো। তারা এগিয়ে গেল মেয়েটির দিকে। হঠাৎ করে কয়েকটা ছেলে কোথা থেকে এসে নীলাকে ঘিরে ধরল। নীলা সবার দিকে এক পলক তাকাতেই মনে হলো পরাণ পাখি দেহ থেকে উড়াল দিবে যে কোনো সময়। নীলার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কোনো কথা বের হলো না গলা দিয়ে। শুধু অসহায়ের মতো চেয়ে রইল জানোয়ারের মতো দেখতে কয়েকটা মানুষ নামের পশুর দিকে। নীলা কি করবে কিছু বুঝতে পারছে না। লোকগুলো নীলাকে ঘিরে হাসছে আর গান গাইছে। নীলা ভাবলো এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়াটাই ভালো হবে। কিন্তু নীলা যখনই দৌড় দিতে যাবে ঠিক সেই মুহূর্তে একটা লোক খপত করে নীলার হাতে চেপে ধরলো। তারপর একটা লোক বলল, যা করার করা যাবে, কিন্তু তার আগে এখান থেকে নিয়ে চল, যে কোনো সময় গাড়ি আসতে পারে। হ্যাঁ ঠিক কইছ, পরে ঝামেলা হইব। ধর সবাই ভাঙা দোকানে নিয়ে যে আগে, তারপর টি-20 খেলা হবে। নীলাকে ধরার জন্য লোকগুলো নীলার দিকে এগিয়ে আসতেই চোখের পলকে একটা গাড়ি এসে থামলো নীলার সামনে। হঠাৎ করে গাড়ি চলে আসায় লোকগুলো অবাক হয়ে গেল। গাড়ি থেকে অয়ন বের হতেই নীলাও লোকগুলোর মতো অবাক হয়ে গেল। অয়ন এখানে কোথা থেকে আসলো? নীলা নিজে নিজেকে প্রশ্ন করলো। অয়নকে দেখে নীলার শরীরে যেন শক্তি ফিরে এলো। এর আগে অয়নকে দেখলেই নীলার অটো রাগ উঠে যেত, সহ্যই করতে পারতো না নীলা অয়নকে। কিন্তু এখন এই মুহূর্তে নীলার কাছে অয়নকে মনে হচ্ছে সব থেকে আপনজন, অনেক কাছের একটা মানুষ। এই বজ্জারটাকেই মনে হচ্ছে দুনিয়ার সব থেকে ভালো মানুষ। নীলা একটা ঝাঁকে দিয়ে লোকটির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে যেয়ে অয়নকে জড়িয়ে ধরল। নীলা তখন স্কুটি নিয়ে বেরিয়ে যাওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়। ততক্ষণে অয়নের গাড়ি তার বাসার দিকে চলতে শুরু করেছে। হঠাৎ কি মনে করে অয়ন গাড়ি ঘুরিয়ে নীলা যেদিকে গেছে সেই দিকে পথ চলতে শুরু করলো। অয়নের কেন যেন বারবার মনে হচ্ছিল নীলার কোনো বিপদ হয়েছে। অয়ন এদিকে আসতেই দূর থেকে দেখতে পেল কয়েকজন লোক কাউকে ঘিরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। অয়নের তখন আর বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আকাশ জমে থাকা সমস্ত মেঘ যেন আজ নিয়তি করেছে তারা বৃষ্টি হয়ে ঝরবে আজ সারা রাত। বৃষ্টি পানিতে ধুয়ে দিবে শহরের প্রতিটা দেয়ালে জমে থাকা ধুলোবালি। নীলা শক্ত করে অয়নকে জড়িয়ে ধরে আছে। অয়ন তার পিস্তলটা বের করে উপরের দিকে ফায়ার করতেই লোকগুলো কাপড় নষ্ট করার মতো অবস্থা। কে জানে, হয়তো দু একজন কাপড় নষ্ট করে ফেলেছে এতক্ষণে, যদিও বৃষ্টির জন্য সেটা বোঝার কোনো উপায় নেই। অয়ন হাত দিয়ে ইশারা করতেই লোকগুলো যেদিকে পারে দৌড়ে পালালো। গুলির শব্দ শুনে ভয় পেয়ে যায় নীলা, আরো দ্বিগুণ জুড়ে অয়নকে জড়িয়ে ধরে। সাথে সাথে অয়নের শরীরে একটা শীতল হাওয়া বয়ে যায়। অয়ন বুঝতে পারছে নীলা যদি আর কিছুক্ষণ এইভাবে তাকে জড়িয়ে ধরে থাকে তাহলে অন্য কিছু হয়ে যেতে পারে। দুটো ছেলে মেয়ে যদি এরকম বেজা অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে থাকে তাহলে একটু ভুল হওয়াটাই স্বাভাবিক। অয়ন নীলাকে বলল, মিস বিলা, এবার তোমায় ছাড়ো, লোকগুলো চলে গেছে। অয়নের কথা শুনে সাথে সাথে নীলা অয়নকে ছেড়ে দেয়। অয়ন খেয়াল করলো নীলা আরো লজ্জায় রঙিন হতে শুরু করেছে। অয়ন মনে মনে ভাবলো, এত লজ্জা পাওয়ার কি আছে, ধরার সময় তো মনে থাকে না। নীলা কিছু বলছে না দেখে অয়ন বলল, এই মেয়ে, তোমার সমস্যাটা কি? হুটহাট আমাকে জড়িয়ে ধরো কেন? তোমার কোনো ধারণা আছে একটা মেয়ে একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরলে তার যে কি হয়? আমি কি ইচ্ছে করে ধরেছি নাকি? কই, আমি তো দেখলাম না। কেউ ধরতে বললো? কেউ বলবে কেন? আমি ভয় পেয়ে গেছিলাম তাই একটু একটু? ঠিক আছে, অনেকটা। সেটাই, এরপর একটু বা অনেকটা কোনোভাবে জড়িয়ে ধরবে না। শালা, তোকে জড়িয়ে ধরতে আমার বয়েই গেছে। তোর মতো কোদুকে জড়িয়ে ধরার চেয়ে কোল বালিশকে জড়িয়ে ধরা অনেক ভালো। আর শালা এমন একটা ভাব করছিস যেন তুই সিনেমার হিরো। তোকে তো ভিলেনের খালাতো ভাই হিসেবেও মানাবে না। যে না চেহারা আর নাম রাখছে, না নামটা ভালোই রাখছে, তবে খাটাস রাখলে ভালো হতো। নীলা মনে মনে কথাগুলো বলল, তারপর জোরে বলল, ঠিক আছে, ধরবো না। ভাবটা এমন নিলেন যেন আপনাকে জড়িয়ে ধরার জন্য আমি বসে আছি। কি বললে? কিছু না। তাহলে ঠিক আছে, এবার তো গাড়িতে উঠো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে যাই। আর যদি না চাও তাহলে ওই লোকগুলোকে ডাকি, তারা এসে তোমাকে বাসায় পৌঁছে দিবে। নীলা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল। অয়ন গাড়িতে উঠে
গাড়ি স্টার্ট দিয়ে নীলা বাসার দিকে চলতে শুরু করলো। একটা বাড়ির সামনে এসে নীলা অয়নকে গাড়ি থামাতে বলল। অয়ন জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার বাড়ি এসে গেছে। এটা তোমার বাড়ি? জি। ও আচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে। আজ আপনি না থাকলে যে কি হতো। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। ভেতরে চলুন না প্লিজ, এক কাপ চা খেয়ে যাবেন। অয়ন কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে নীলা হেসে দিল। তারপর বলল, কি ভেবেছিলেন এটাই বলবো তো? আরে ওসব ডায়লগ তো বাংলা সিনেমায় হয়। আমি বিপদে পড়েছি, আপনি আমাকে বিপদ হতে রক্ষা করেছেন, ব্যাস। এতে বাসায় যে চা খাওয়া খাওয়ার কিছু নেই। ঠিক অয়ন নীলার কথা শুনে হাঁক করে নীলার দিকে তাকিয়ে রইল। নীলা আসি বলে ভিতরে চলে যাচ্ছিল। তারপর পিছন ঘুরে অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ। তারপর সোজা ভিতরে চলে গেল। অয়ন নীলার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর মুখে এক ধরনের হাসি ফুটে উঠল। পরদিন অয়ন অফিসে বসে কাজ করছিল, আর নীলা রাগী দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে আছে। আজ নীলা অফিসে দেরি করে আসার জন্য অয়ন তাকে দুপুরে খাবার সময় বিরতি দেয়নি। তার বদলে এক গাদা ফাইল সামনে দিয়ে গেছে এবং সেগুলো কাজ কমপ্লিট করতে বলেছে। হঠাৎ অয়নের ফোনটা বেজে উঠল। অয়ন ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর নীলার দিকে তাকিয়ে বলল, মিস নীলা, আমাদের কক্সবাজারের যে প্রজেক্ট আছে না, সেটার জন্য মনে হয় একবার কক্সবাজার যেতে হবে। নীলার মনটা সাথে সাথে আনন্দে নিচে উঠল। যাক, অবশেষে বজ্জারটার চেহারা কয়েকটা দিন দেখতে হবে না। নীলার ইচ্ছে করছিল এখনই ডান্স দিতে। অনেক কষ্টে নিজের মনের খুশিটা গোপন রেখে তারপর বলল, কবে যাবেন স্যার? সম্ভবত আগামীকাল। ও আচ্ছা, দোয়া করি সুস্থতার সাথে পৌঁছে যাবেন। শুভ হোক আপনার ভ্রমণ। আমার ভ্রমণ মানে? আমি গেলে তুমি কি করবে? মানে? আমি আর তুমি দুজনেই যাচ্ছি কক্সবাজার। কিন্তু স্যার, এখনো তো ডিসেম্বর মাস পড়েনি। ডিসেম্বর মাস দিয়ে কি হবে? না মানে ঘোরাঘুরি করার জন্য তো সেই সময়টাই আমার ভালো লাগে। মিস বিলা, আমরা ছুটি কাটাতে বা ঘুরতে যাচ্ছি না, আমরা অফিসিয়াল কাজে যাচ্ছি। আর কাজটা হয়ে গেলেই আমরা চলে আসব। আমি যাব না। সেটা তোমার ইচ্ছা নাকি? আমি যেটা বলবো সেটাই হবে। আর ভুলে যেও না তুমি আমার পিএ, তাই আমার সাথে তোমাকে যেতে হবে। নীলার মনটা আবার খারাপ হয়ে গেল। কক্সবাজারের মতো জায়গায় যেতে হবে, এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে? কিন্তু সেটাই তো এখন নীলার কাছে সব থেকে বেশি বিষাদ লাগছে। কারণ সাথে যদি এই বজ্জাটা থাকে, তাহলে কক্সবাজার কেন, জান্নাতে যেও শান্তি পাওয়া যাবে না। নীলাকে চুপ থাকতে দেখে অয়ন বলল, কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? সেটাই, তুমি আর কি বলবে? যাই হোক, আজ বাসায় যাও, সবকিছু গুছিয়ে নাও, কাল যেন দেরি না হয়। আমি কিন্তু একদম অপেক্ষা করতে পারি না। স্যার, আমরা কিসে যাব? বাসে। মানে আমরা বাসে করে যাব? কেন, বাসে গেলে কোনো সমস্যা? না, তেমন সমস্যা নাই, কিন্তু এত বড় কোম্পানির মালিক আপনি, তো অফিসিয়াল কাজে যাচ্ছি, আমরা চাইলে তো ফ্লাইটে যেতে পারি। বস তুমি না আমি, বেশি বকবক করবে না একদম। আমি যা বলবো সেটাই হবে। নীলা আর কিছু বলল না। অয়ন অফিস থেকে বেরিয়ে গেল। একটু পর নীলা অফিস থেকে বেরিয়ে বাসায় চলে এলো। রাতে অনেক বুঝিয়ে রুকিয়া বেগমকে রাজি করালো নীলা। তারপর সবকিছু রাতে গুছিয়ে নিল। সকাল 10টা। অয়ন বাস স্টপে দাঁড়িয়ে আছে। আর একটু পরেই বাস ছেড়ে দিবে, কিন্তু এখনো নীলার দেখা পাওয়া যায়নি। অয়নের মেজাজ গরম হয়ে গেল। অয়ন মোটেও কখনো কারোর জন্য অপেক্ষা করতে পারে না। বাস ছেড়ে দেওয়ার পর 2 মিনিট আগে নীলা আসলো। অয়ন বলল, এই মেয়ে, তোমাকে বলেছিলাম না আগে আসতে, দেরি করলে কেন? স্যার, এখন ঝগড়া করতে মন চাইছে না, চলুন আগে বাসে উঠি, না হলে দেখা যাবে আমরা এদিকে ঝগড়া করছি আর বাস ছেড়ে দিল, আমছালা দুটোই যাবে। অয়ন কিছু না বলে বাসে উঠে গেল। নীলাও পিছু পিছু গেল। অয়ন নিজের সিটে বসতেই নীলা বলল, স্যার, আমি জানালার পাশে ছাড়া বসতে পারি না। তো আমি কি করব? আপনি আমার সিটে বসে আমাকে জানালার পাশে বসতে দিন, তাহলেই হবে। বললেই হলো নাকি? মামা বাড়ির আবদার পেয়েছো? স্যার, আমাকে ওই সিটে বসতে না দিলে আমি এই সিটটাতেও বসবো না। নীলা না বসে সত্যি দাঁড়িয়ে রইল। একটু পর অয়ন দাঁড়িয়ে বলল, যাও বসো, যত সব। ধন্যবাদ স্যার। বাস চলতে শুরু করেছে কক্সবাজার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই বাস শহর থেকে বেরিয়ে এসেছে। নীলা জানালার দিকে চেয়ে আছে বাইরের দিকে।
সারি সারি গাছ পাহাড়ের মতো উঁচু করে দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে। রাস্তার পাশ দিয়ে বিশাল বিস্তৃত ফসলের মাঠ। নীলা জানালা খুলে দিতেই একদল মুক্ত বাতাস এসে ছুঁয়ে দিল নীলাকে। নীলা একটা লম্বা নিঃশ্বাস নিল। দূরে মাঠ দেখা যাচ্ছে, গরু ছাগল আপন মনে ঘাস খাচ্ছে। বড় রাস্তার পাশ দিয়ে একটা ছোট রাস্তা চলে গেছে, সেখান দিয়ে অটো, সিএনজি ইত্যাদি গাড়ি চলছে, মানুষ হেঁটে যাচ্ছে। নীলা অপলক দৃষ্টিতে চেয়ে আছে বাইরের দিক। এর আগে একবার যখন নীলা বাসে করে পাবনা দাদুর বাড়ি গিয়েছিল, তখন এমন দৃশ্য দেখেছিল, সেটাও প্রায় 2 বছর আগে। নীলা অনের দিকে তাকিয়ে দেখলো অয়ন সিটে হেলান দিয়ে হাত সোজা হয়ে আছে, কানে হেডফোন গুঁজে রেখেছে, চোখ বন্ধ করে ঠোঁট নড়ছে। নীলার ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে নীলা দেখলো আম্মু ফোন করেছে। নীলা ফোন রিসিভ করে বলল, হ্যাঁ আম্মু বলো। বাসে উঠেছিস? হুম। কেন, কোনো সমস্যা হয়নি তো? কি সমস্যা হবে? কত সমস্যাই তো হতে পারে। এর আগে তো কখনো একা একা কোথাও যাসনি, সবসময় তো আমি আর তোর আব্বুর সাথে ছিলাম। কে বললো আমি একা? বললাম না আমার বস যাচ্ছে সাথে। আম্মু তার কোনো পর নেই। জানি না, তবে শহর থেকে বাইরে, শহরে যে জ্যাম, বের হতেই প্রায় 2 ঘন্টা লেগে গেছে। ঠিক আছে, সাবধানে থাকিস, কোনো সমস্যা হলে ফোন করিস, নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, ক্ষুধা লাগলে কিছু খেয়ে নিস, একদম না খেয়ে থাকবি না। ঠিক আছে, সাবধানে থাকবো, ঠিক মতো খাবো, তুমি চিন্তা করো না তো। আমি মাঝে মধ্যে ফোন করে খোঁজ খবর নিব। আচ্ছা ঠিক আছে। তোর আব্বুর সাথে কথা হয়েছে? না। কথা বলবি না, টেনশন করবে। ঠিক আছে, আমি এখনই ফোন করে আব্বুর সাথে কথা বলছি, এখন রাখি। ঠিক আছে। নীলা কল কেটে দিয়ে আবার আব্বুর নাম্বারে কল করলো। তারপর আব্বুর সাথে কথা বলে ফোন রেখে দিয়ে ব্যাগ থেকে হেডফোন বের করে কানে গুঁজে গান শুনতে শুনতে জানালার দিকে বাইরের দৃশ্য উপভোগ করতে থাকলো। অয়ন ফোন করে আব্বুর সাথে কথা বলে ফোন রেখে দিল। বাস তার আপন গতিতে চলছে। অয়ন কানে হেডফোন গুঁজে আবারও সিটে হেলান দিয়ে যাবে, তখন নীলার দিকে চোখ গেল। নীলা এক মনে চেয়ে আছে বাইরের দিকে, আর অয়ন চেয়ে আছে নীলার দিকে। জানালা দিয়ে আসা বাতাস নীলার চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল। অয়ন চেয়ে আছে নীলার সেই এলোমেলো চুলের দিক। এভাবে কতক্ষণ কেটে যাওয়ার পর নীলা ঘুরে অয়নের দিকে তাকিয়ে দেখলো অয়ন তার দিকে চেয়ে আছে। নীলা হঠাৎ করে ঘুরতে দেখে অয়ন প্রথমে হকচকিয়ে গেল। নীলা অয়নের দিকে তাকিয়ে বলল, স্যার একটা হেল্প করবেন প্লিজ? কি করতে হবে? তেমন কিছু না, শুধু উপর থেকে আমার ব্যাগটা নামিয়ে দিলেই হবে। আমায় কি তোমার কুলি মনে হয়? মনে হওয়ার কি আছে? তুই বেটা আসলেই একটা কুলি, তোর চেহারাটাও কুলির মতো। আস্তে করে কথাগুলো বলল নীলা। কি বললে? কই কি বললাম স্যার, প্লিজ দেন না। পারবো না, নিজের কাজ নিজে করতে শিখো। তোমার ব্যাগ তুমি নামাবে, আবার তুমি উঠাবে। শালা বজ্জাত, সামান্য একটা ব্যাগ নামিয়ে দিতে বলেছি, তাতেই এত ভাব? তোর বিয়ের পর তোর বউ তোকে দিয়ে ঠেলা গাড়ি টানাবে, দেখিনিস? বাসার সব বুয়া বিদায় করে তোকে দিয়ে সব কাজ করাবে, তখন বুঝিস কেমন লাগে। কথাগুলো নীলা আস্তে করে বললেও অয়ন মনে হয় কিছুটা শুনতে পেল। তাই নীলা তাড়াতাড়ি করে বলল, ঠিক আছে উঠুন, আমি নামিয়ে নিব। নীলা সিট থেকে উঠতে যাবে, তখন অয়ন বলল, ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি। অয়ন উপর থেকে ব্যাগ নামিয়ে নীলার কাছে দিল। নীলা ব্যাগের ভিতর থেকে 2 প্যাকেট চিপস বের করে অয়নের হাতে ব্যাগ দিয়ে বলল, এবার রেখে দিন। অয়ন অবাক হয়ে গেল, মনে মনে বলল, এই সামান্য চিপসের জন্য আমাকে দিয়ে ব্যাগ নামিয়ে নিল। অয়নের রাগ হলেও কিছু করার নেই, তাই কোনো কথা না বলে অয়ন ব্যাগটা আবার উপরে রেখে নিচের সিটে বসে পড়ল। নীলা 1 প্যাকেট চিপস নিয়ে অন্য প্যাকেট অয়নের দিকে বাড়ি দিয়ে বলল, এটা আপনি নিন। আমায় কি বাচ্চা মনে হয়? আমার চোখে ছানি পড়েনি যে আপনার মতো বুড়ো বুড়ো দামড়াকে বাচ্চা মনে করব। কি বললে? না মানে বললাম, আপনাকে দেখে তো বাচ্চার বাপ মনে হয়। শুধু দুঃখের বিষয় এটাই যে আপনি এখনো বিয়ে হয়নি। কথাটি বলেই নীলা হেসে ফেলল। অয়নের রাগ হলেও নীলা হাসি দেখে অয়ন রাগ পড়ে গেল। নীলা অয়নের দিকে তাকিয়ে বলল, কি আর করার, আপনি যখন খাবেন না তখন আমিই খাবো। নীলা একটা চিপসের প্যাকেট ছিঁড়ে একটা একটা করে খেতে থাকলো, আর অয়ন নীলার দিকে তাকিয়ে নীলাকে দেখতে থাকলো। অয়ন মনে মনে বলল, এই মেয়েটার ভিতর এখনো একটা বাচ্চামি স্বভাব রয়ে গেছে।
দুপুর 2টার সময় বাস থামলো। একে একে সবাই নেমে যেতে থাকলো। নীলা মোবাইলে গেমস খেলছিল। বাস থামতেই একটু ঝাঁকুনি খেলো। তারপর মোবাইল থেকে চোখ তুলে অন্যদিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম? জি না, আমরা এখনো অর্ধেক পথ আসিনি। তাহলে বাস থামালো কেন? আর সবাই নেমে যাচ্ছে কেন? সবাই তো আর তোমার মতো বসে বসে একবার চিপস, একবার কেক, বিস্কুট খাইনি। সবার ক্ষুধা লেগেছে, তাই এখানে নেমে ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করবে। তারপর একটু হাঁটাহাঁটি করে আবার 3টায় বাস ছাড়বে। এতক্ষণে নীলা বাস থামানোর কারণটা বুঝতে পারলো। তবে এটা ঠিক যে নীলার ব্যাগের মধ্যে চিপস, কেক, বিস্কুট অনেক ছিল। আর নীলা একটু পর পর অয়নকে বলে ব্যাগ নামিয়ে নিচ্ছিল। অয়ন যে খুশি মনে বারবার নীলার ব্যাগ নামিয়ে দিয়ে আবার উঠিয়ে রাখছিল, মোটেও তেমন না। অয়নের যথেষ্ট রাগ হয়েছিল নীলার উপর, সাথে অসহ্য। নীলা অয়নের সাথে বাস থেকে নেমে রেস্টুরেন্টের দিকে হাঁটতে হাঁটতে বলল, আমরা কত দূর এসেছি, মানে এখন কোথায় আছি? গুগল ম্যাপ দেখে নাও। আপনি সব সময় এমন করে কথা বলেন কেন? মুখটা এমন করে রাখেন যেন কেউ জোর করে ধরো 1 বালতি করলার জুস খাইয়ে দিয়েছে। তুমি এত কথা বলো কেন? যাও ফ্রেশ হয়ে আসো। নীলা চলে গেল ফ্রেশ হতে। দুজনেই একটা টেবিলে বসে আছে। নীলার অর্ডার অনুযায়ী খাবার দিয়ে গেল ওয়েটার। খাওয়ার সময় অয়ন চুপ করে থাকলেও নীলা বকবক করেই গেল। অয়নের খাবার কম আর নীলার বকবকানি বেশি খেয়েই পেট ভরে গেল। অয়নের খাবার কম আর নীলার বকবকানি খেয়েই অয়নের পেট ভরে গেল। খাওয়া শেষ করে নীলা আর অয়ন বসে আছে। অয়ন উঠে বিল দিতে যাবে, তখন একটা মাঝবয়সী মহিলা এসে নীলা দিকে তাকিয়ে বলল, আমি কি এখানে বুঝতে পারি? অবশ্যই, বসুন। নীলা মহিলাটিকে না দেখলেও অয়ন আগে দেখেছে তাকে। মহিলাটা বাসেই ছিল, সেও কক্সবাজার যাচ্ছে। মহিলাটা নীলার দিকে তাকিয়ে বলল, কি নাম তোমার মা? নীলিমা চৌধুরী নীলা, সবাই নীলা বলেই ডাকে। বেশ সুন্দর নাম। তুমি দেখতে যতটা সুন্দর, তোমার নামটাও তেমন সুন্দর। নীলা একটু হাসলো। মহিলাটা অয়নের দিকে তাকিয়ে বলল, তোমার নামটা তো জানা হলো না। বলো কেন? যাও ফ্রেশ হয়ে আসো। আমার নাম অয়ন আহমেদ। হ্যাঁ, আমার মেয়ের বাসায়। একাই যাচ্ছেন? এখন তো একা। আমার ছেলে এসে গাড়িতে তুলে দিয়ে গেল, আর মেয়ের জামাই ওখানে থাকবে। বাস থেকে নামলেই আমাকে নিয়ে যাবে। ও আচ্ছা। দুপুরের খাবার খেয়েছেন? হ্যাঁ, দেখলাম তো। তারপর তোমাদের বসে থাকতে দেখে ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে। তারপর মহিলাটি দুজনের দিকে একবার তাকিয়ে বলল, তা কতদিন হলো তোমাদের বিয়ে? নাউজুবিল্লাহ। মনে মনে বলে উঠলো অয়ন। এমন প্রশ্ন শুনে অয়নের চোখ কপালে ওঠার জোগাড়। হা করে অয়ন তাকিয়ে আছে নীলার দিকে, আর নীলা তাকিয়ে আছে অয়নের দিকে। তারা দুজনেই যেন 460 ভোল্টে শক খেয়েছে। অয়ন কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই নীলা বলে উঠলো, আন্টি, এই তো 3 মাস হতে চললো। নীলার কথা শুনে অয়ন যেন আকাশ থেকে বলল, কি বলে এই মেয়ে? মাথা ঠিক আছে তো? তোমাদের দেখেই বোঝা যায় তোমাদের নতুন বিয়ে হয়েছে। দুজনকে খুব ভালো মানিয়েছে। বিয়ে নিয়ে মহিলাটি আর নীলা কথা বলতে শুরু করলো। অয়ন চুপ করে শুধু শুনতে থাকলো। তার বলার মতো কিছুই নেই। বাচ্চারা সময় হয়ে গেল। মহিলাটি উঠে চলে গেল বাসের দিকে। অয়ন খাবারের বিল দিয়ে নীলার সাথে হেঁটে বাসের দিকে যেতে যেতে বলল, তুই মিথ্যা কথা বললে কেন? কখন? চমৎকার, এত তাড়াতাড়ি ভুলে গেলে। বলছি, ওই মহিলাটিকে কেন বললে আমাদের বিয়ে হয়েছে? দেখুন, মহিলাটি নিজে থেকে ধারণা করছে আমরা স্বামী স্ত্রী। এখন যদি আমরা বলি আমাদের বিয়ে হয়নি, তাহলে উনি লজ্জা পেত, আর আমি ওনাকে লজ্জায় ফেলতে চাইনি। তাছাড়া বললেই তো আর বিয়ে হয় না। আর আপনার মতো বজ্জাতকে বিয়ে করার কোনো শখ নেই আমার, মরে গেলেও করব না। শেষের কথাগুলো নীলা আস্তে আস্তে করে বলল, তাই হয়তো অয়ন শুনতে পেল না। অয়ন বলল, মিথ্যে বলে খুব বড় পুণ্য করেছো, উদ্ধার করেছো আমায়। এবার চলো। নীলা আর অয়ন বাসে উঠে যা যা সিটে বসে পড়ল। একটু পর বাস যখন ছেড়ে দিবে তখন নীলা বলল, ও মাই গড, এটা আমি ভুলে গেলাম কি করে? কি হয়েছে? আমার চিপস কেনার কথা মনে নেই। ব্যাগে যা ছিল সব তো শেষ। এখন কি হবে? কি আবার হবে? খেতে হবে না? আর একটু আগে না দুপুরের খাবার খেলে, এখন আবার চিপস দিয়ে কি করবে? তোমার পেটে কি রাবণের গীতা চলছে? আমি যেটুকু খেয়েছি তার 10 গুণ বেশি আপনি খেয়েছেন। আর গাড়িতে বসে আমার চিপস না খেলে ভালো লাগে না। এটা আমার ছোটবেলার অভ্যাস। এখন তো বড় হয়েছো, তাই এখন অভ্যাসটা বদলাও। দেখা যাবে বিয়ের পর
নাতি নাতনি চিপস চুরি করে খাবে। একদম বাজে কথা বলবেন না। যান আমার জন্য চিপস নিয়ে আসো। পাগল নাকি? এখন বাস ছেড়ে দিবে আর আমি যাব তোমার জন্য চিপস আনতে? আমায় কি পাগলা কুকুরে কামড়িয়েছে? আপনি কিন্তু দায়িত্বে অবহেলা করছেন। মানে? আমি আপনার সাথে এসেছি, তাই আমাকে দেখে শুনে রাখা, আমার কি লাগবে না লাগবে সেই খেয়াল রাখা আপনার দায়িত্ব। আপনি সেই দায়িত্বে অবহেলা করছেন। করলে করছি, আর তুমি ভুলে যেও না আমি তোমার বস। তুমি আমাকে বলছো তোমার জন্য চিপস এনে দিতে। বস হয়েছেন তো কি হয়েছে? ভালোভাবে বলছি, বাস ছাড়ার আগে চিপস এনে দিন, না হলে কি? আমি কান্না করে দিব। মানে আপনি যদি চিপস এনে না দেন আমি কান্না শুরু করব। অয়ন কিছু বলল না। অয়ন জানে এই মেয়ের পক্ষে সবকিছুই সম্ভব। তাই অয়ন তাড়াতাড়ি করে বাস থেকে নেমে 1 ডজন চিপসের প্যাকেট নিয়ে এলো। দৌড়ে যে আবার দৌড়ে আসার জন্য অয়ন হাঁপাচ্ছে রীতিমতো। এতক্ষণে বাস ছেড়ে দিয়েছে। বাসের মধ্যকার সমস্ত লোক অদ্ভুতভাবে অয়নের দিকে তাকিয়ে আছে। তখনকার সেই মহিলাটি অয়নের দিকে তাকিয়ে হেসে মনে মনে বলল, এটাই হলো প্রকৃত ভালোবাসা। অয়ন নীলার দিকে চিপসের প্যাকেটগুলো বাড়িয়ে দিল। নীলা সেগুলো নিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ স্যার। অয়ন মুখে কিছু বলল না, শুধু রাগী দৃষ্টিতে নীলার দিকে চেয়ে রইল। বাস চলছে তার আপন গতিতে। একটু আগে সূর্য তার ডিউটি শেষ করে মিলিয়ে গেছে রাতের অন্ধকারে। একটু আগে দিনের আলোতে আলোকিত হয়েছিল চারদিক, এখন রাতের আধারে অন্ধকার হয়ে আছে। বাসের হেডলাইট জ্বালিয়ে ছুটে চলছে পিচ ঢালা রাস্তার উপর দিয়ে। আকাশে সূর্যের বদলে উঠেছে এক বিশাল চাঁদ। চাঁদের রূপালী আলো পৃথিবীতে ছড়িয়ে আছে। চাঁদনি রাতে পৃথিবীটা কেমন যেন মায়াময় মনে হয়। মানুষের মনকে আকর্ষণ করে চাঁদের রূপালী আলো। অনেকে ঘন্টার পর ঘন্টা অপলক দৃষ্টিতে চেয়ে আছে চাঁদের দিকে। নীলা বাসের জানলার দিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। চাঁদের আলো সবকিছু পরিষ্কার দেখা না গেলেও যতটুকু দেখা যায় তাতে মন ভরে ওঠে। নীলা কানে হেডফোন গুঁজে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে চাঁদনি রাতে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে থাকে। হঠাৎ নীলার কানে রবীন্দ্রসঙ্গীতের বদলে ফোনের রিংটোনটা বেজে উঠল। নীলার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আম্মু ফোন করেছে। নীলা ফোন রিসিভ করে বলল, হ্যাঁ আম্মু বলো। কি করছিস এখন? বাসে বসে আছি। নাস্তা করেছিস? নীলা আসলে নাস্তা করেনি। দুপুরে খাবার পরে আর বাস থামেনি, কিন্তু সেটা বলা যাবে না, তাহলে আম্মু এক হাড়ি কথা বলবে। তাই নীলা বলল, করেছি। তুমি করছো? কি আর করব, তুই বাসায় নেই, বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। বসে বসে টিভি দেখছি। আব্বু অফিস থেকে আসেনি এখনো? চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে। তোর কোনো সমস্যা হয়নি তো? সব ঠিক আছে। ও আম্মু, তুমি প্রতিবার ফোন করে একটা কথাই কেন বলো? কি হবে আমার? আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তুমি আর ফোন করে এসব কথা বলো না তো। তুমি কি এখনো বাচ্চা মনে করো আমায়? আমি যথেষ্ট বড় হয়েছি। একবার বিয়ে হোক, তারপর দেখো তোমার কত তাড়াতাড়ি নাতি নাতনি হয়ে যায়। শেষে কথাটি বলেই নীলা জিভে কামড় খেল। অয়না তখন নীলা কথা শুনছিল। শেষে কথাটি শুনে অয়নের চোখ বড় বড় হয়ে গেল। অয়ন হা করে নীলার দিকে চেয়ে রইল। অয়ন মনে মনে ভাবলো, এই মেয়ের মাথায় কি সত্যি গন্ডগোল আছে? পাগলি না হলে কেউ আম্মুর সাথে এসব কথা বলে কি করে? নীলার কথা শুনে রুকিয়া বেগমও যেন হা হয়ে গেল। তারপর বলল, তোর কি লজ্জা শরম বলে কোনো কিছু নেই? তা দিয়ে কি করব? লজ্জা শরম কি ভাতে দিয়ে খাবো? তোকে নিয়ে আর পারি না। তুই বাসায় আয়, তোকে পাবনা পাঠাতে হবে। সত্যি? দাদু বাড়ি যাবো তাহলে? ও, কতদিন গ্রামের বাড়ি যাই না। পাবনা যাবি ঠিক আছে, তবে দাদু বাড়ি নয়, মানসিক হাসপাতাল। কেন, আমায় কি পাগল মনে হয়? সেটা তুই নিজেই বসে বসে ভাবতে থাক। রুকিয়া বেগম টিভি দেখতে দেখতে নীলার সাথে কথা বলছিল। তখন বাসার কলিং বেলটা বেজে উঠল। রুকিয়া বেগম বললেন, তোর আব্বু চলে এসেছে, এখন রাখি, পরে কথা হবে। রুকিয়া বেগম ফোন রেখে দরজার দিকে এগিয়ে গেলেন। নীলা ফোন রেখে দিয়ে মনে মনে বলল, আম্মু কি পাগল হয়ে গেল? আব্বুকে বলে তাড়াতাড়ি তো পাবনা পাঠাতে হবে। নীলা অয়নের দিকে তাকিয়ে দেখলো অয়ন হা করে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা বুঝতে পারলো না এমন হা করে তাকিয়ে থাকার কারণটা কি। নীলা বলল, স্যার আমাকে কি জিন্ন ধরেছে? নীলার কথা শুনে অয়নের হুঁশ হলো। অয়ন মুখ বন্ধ করে বলল, তুমি কি স্বাভাবিক কথাবার্তা বলতে পারো না? অস্বাভাবিক? তুমি নিজে তো একটা অস্বাভাবিক প্রাণী। কি বললেন? বললাম চিপস খাবে না।
নীলা অয়নের দিকে রাগী দৃষ্টিতে তাকালো, কিন্তু কিছুই বলল না। রাত 9টার দিকে আবারও বাস থামলো রাতের খাবার জন্য। সবাই নেমে রাতের খাবার খেয়ে আবারও বাসে উঠে বসলো। বাস পুনরায় চলতে আরম্ভ করলো। একসময় ঘুমে নীলার চোখ ভেঙে আসতে শুরু লাগলো। বাসের হালকা ঝাঁকুনিতে যেন ঘুমটা আরো বাড়তে শুরু করলো। একসময় নীলা বাসে সিটে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেললো। প্রায় কিছুক্ষণের মধ্যেই নীলা ঘুমের রাজ্যে পাড়ি দিল। অয়ন কখন ঘুমিয়ে গিয়েছিল সে নিজেও জানে না। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। অয়নের প্রথমে বুঝতে অসুবিধা হলো যে সে কোথায় আছে। একটু পরে সব মনে পড়ে গেল, কিন্তু ঘুম ভাঙার পর থেকে অনেক কেমন লাগছিল। অয়ন একবার নিজের শরীরের দিকে তাকালো এবং সাথে সাথে অবাক হয়ে গেল। অয়ন দেখলো নীলা গুটিসুটি মেরে অয়নের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অয়ন মনে মনে বলল, এই মেয়ে শেষ পর্যন্ত আমাকে বালিশ বানিয়ে ফেললো। অয়নের মনে হলো নীলাকে ডেকে তুলে দিতে। অয়ন নীলাকে ডাকার জন্য নীলার দিকে তাকাতেই অয়নের চোখ দুটো আটকে গেল নীলার মুখের উপর। অয়নের সময় যেন থেমে গেল। এক দৃষ্টিতে অয়ন চেয়ে রইল জানালা দিয়ে চাঁদের রূপালী আলো এসে পড়েছে নীলার মুখের উপর। তাতে নীলাকে আরো মায়াবে লাগছিল। অয়নের মনে হলো, এই পথ যেন না শেষ হয়, অনন্তকাল ধরে চলতে থাক আমাদের এই ভ্রমণ। আমি চেয়ে থাকতে চাই এই মায়াবী মুখের দিকে। সকালে সূর্যের সোনালী আলো নীলার মুখের উপর পড়তেই নীলার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে চোখ খুলে অবাক হয়ে গেল। নীলা প্রথমে মনে হলো এ কোথায় আমি। তখন মনে পড়ে গেল সবকিছু। নীলা খেয়াল করে দেখে সে অয়নের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। বাসে অনেকেই এখনো ঘুমিয়ে আছে। নীলা তাড়াতাড়ি করে উঠে নিজের সিটে ঠিক হয়ে বসলো। নীলা মনে মনে ভাবলো, অনেক বড় বাঁচা বেঁচে গেছি। বজ্জারটা আমার আগে জেগে ওঠেনি। আমি ঘুমানো নিয়ে আবার খোঁচা দিত, আমার ঘুমানো নিয়ে আবার খোঁচা দিত, বলতো আমি ইচ্ছে করে তার বুকের উপর ঘুমিয়েছি। অয়নের ঘুম ভাঙতেই নীলার দিকে তাকিয়ে বলল, শুভ সকাল। বেটা, তুই আশেপাশে থাকলে সকাল দুপুর রাত কখনো আমার শুভ হবে বলে মনে হয় না। নীলা একটু হেসে বলল, শুভ সকাল। 10টার দিকে বাস থামলো। একে একে সবাই নেমে পড়লো। নীলা আর অয়ন বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে চেয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে বাইরে চলে এলো। তারপর একটা সিএনজি নিয়ে হোটেলের দিকে রওনা দিল। অয়ন আগে থেকেই হোটেলে 2টো রুম বুক করে রেখেছিল। হোটেলে এসে অয়ন রিসিপশনে কথা বলার পর একটা কাগজে কয়েকটা সিগনেচার করতে হলো। তারপর একটা লোক অয়ন আর নীলাকে 3 তলায় নিয়ে এলো। 2টো পাশাপাশি রুম, একটা অয়ন একটা নীলার। লোকটি রুমের দরজা খুলে দিয়ে দুজনের কাছে 2টো চাবি দিয়ে নিচে চলে গেল। অয়ন নীলার দিকে তাকিয়ে বলল, হোটেলের নিয়মকানুন কি জানো? মানে কিছু দরকার হলে বা কোনো সমস্যা হলে? নীলা অয়নকে থামিয়ে দিয়ে বলল, আপনার কষ্ট করে আর ভাষণ দেওয়ার দরকার নেই। আমি এই প্রথমবার আসিনি। তাহলে তো ভালো। তারপর অয়ন নিজের রুমে ঢুকে গেল। নীলা তার রুমে। অয়ন ব্যাগ রেখে পোশাক চেঞ্জ করে বাথরুমে যে লম্বা একটা শাওয়ার নিল। তারপর বাথরুম থেকে বের হয়ে একটা ট্রাউজার আর একটা নেভি ব্লু কালারের টি শার্ট পরে চুলে চিরুনি করে রুম থেকে বের হলো। এখন নিজেকে একটু হালকা লাগছে। অয়ন ভেবেছিল নীলাকে নিয়ে বাসে করে গেলে বেচারি নীলাকে একটু প্যারায় ফেলা যাবে, কিন্তু অয়ন এখন বুঝতে পারছে তার খোঁড়া গর্তে সে নিজে পড়ে আছে। অয়ন রুম থেকে বের হলো। এখন কিছু খেয়ে এসে শান্তিতে একটা ঘুম দিতে হবে। বাসে ঠিক মতো ঘুমাতে পারেনি। আর ঘুমালো কখন? সারা রাত তো নীলার দিকেই চেয়েছিল। নীলার কথা মনে হতেই অয়ন ভাবলো দুজন একসাথে গিয়ে খেয়ে আসা যাক। অয়ন নীলার দরজায় নক করলো। নীলা মাত্র গোসল করে বাথরুম থেকে বের হয়েছে। একটা টাওয়ালে পরে আছে নীলা। অয়নের সামনে দাঁড়িয়ে ভেজা চুলে তোয়ালে জড়াচ্ছিল, তখন কেউ দরজায় নক করে। নীলা ভেতর থেকে বলল, কে? আমি তোমার বস। বস না বললেও নীলা চিন্তা অসুবিধা হতো না যে অয়ন দরজায় নক করেছে। নীলা মনে মনে বলল, এই বজ্জারটা কি একটু শান্তিতে থাকতে দেবে না? এখন আবার ডাকাডাকি করছে কেন? শালা খাটাস একটা। নীলা বকবক করতে করতে গিয়ে দরজা খুলে দিল। নীলা দরজা খুলে দিতেই অয়নের মুখ হা হয়ে গেল। অয়ন হা করে নীলার দিকে তাকিয়ে আছে। নীলার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। অয়ন এক দৃষ্টিতে চেয়ে আছে সেই দিকে। এই মুহূর্তে নীলাকে 1000 গুণ বেশি সুন্দর লাগছিল। অয়নের কাছে মনে হলো আসমান থেকে নেমে আসা কোনো এক অপ্সরী তার সামনে দাঁড়িয়ে আছে। অয়নকে হা করে তাকিয়ে থাকতে দেখিয়ে নীলা বলল, হা করে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? অয়ন নিজেকে সামলে নিয়ে বলল, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? তোমাকে এই অবস্থায় কে দরজা খুলতে বলেছে? নীলার এতক্ষণে হুঁশ হলো সে একটা টাওয়ালে পড়ে আছে। নীলার নিজের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললো, তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিল।
নীলা ঠাস করে দরজা বন্ধ করে দিল। অয়ন মনে মনে বলল, এই মেয়ের মাথায় নিশ্চয়ই সমস্যা আছে। একটু একটু সমস্যা না, অনেক বড় সমস্যা। নীলার নিজের প্রতি খুব রাগ হচ্ছে। নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে ইচ্ছা করছে। নীলা রুমে পায়চারি করতে করতে বকবক করতে লাগলো। আমি এটা কি করলাম? একটা টাওয়াল পরে ওই বচ্চাটার সামনে চলে গেলাম। ও নীলা, কি করে করলি তুই এটা? তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? তাই তো বলি, শালা বজ্জারটা এমন হা করে চেয়ে আছে কেন? বেটা বজ্জার, তুই আমার দিকে চেয়েছিলি না? তোর চোখ টেরা হয়ে যাবে, তুই অন্ধ হয়ে যাবি, এই বলে দিলাম। নীলা আনলিমিটেড বকবক করতে থাকলো। অয়ন সুইমিং পুলের সামনে একটা বেঞ্চে বসে জুসের অর্ডার করলো। একটু পরে একটা ওয়েটার জুস দিয়ে গেল। নীলা বকবক করতে করতে ড্যান্স করে নিল। একদম ফ্রেশ হয়ে রুম থেকে বের হবার আগে আবার আয়নার সামনে যেয়ে দাঁড়ালো। নিজেকে ভালো করে দেখে নিল। নীলা মনে মনে বলল, এবার ঠিক আছে? নীলা রুম থেকে বেরিয়ে দেখলো অয়নের রুম লক করা। নীলা রিসিপশনের দিকে গেল। সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। নীলা তার কাছে যেতেই মেয়েটি বলল, ম্যাম, আপনার কিছু লাগবে? হ্যাঁ, বেটা বজ্জাতকে লাগবে। সরি ম্যাম, বুঝতে পারলাম না। আমার সাথে যে স্যারটা ছিল, উনি কি বাইরে গেছে? ম্যাম, উনি সুইমিং পুলের দিকে গেছে। ও আচ্ছা, ধন্যবাদ। নীলা সুইমিং পুলের সামনে যেয়ে দেখলো অয়ন একটা ব্রেঞ্চে শোয়া হয়ে জুস খাচ্ছে। নীলা অয়নের দিকে এগিয়ে যেতে যেতে বলল, দাঁড়া বেটা, তোর জুস আমি বের করছি। নীলা অয়নের সামনে দাঁড়িয়ে বলল, আপনার কি ন্যূনতম কমন সেন্স নেই? নিজের পাশে হঠাৎ কারো কথা শুনে চমকে ওঠে অয়ন। তারপর মাথা তুলে নীলাকে দেখে বলল, কিছু বললে? বললাম আপনার কি কমন সেন্স বলে কিছু নেই? মানে আমি আবার কি করলাম? ও, এখন তো কিছুই বুঝতে পারছেন না। এমন একটা ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, অথচ তলে তলে কাঁচা মাছ খেয়ে ফেলেন। কি বলতে চাইছো তুমি? আপনি তখন আমার রুমে যে নক করলেন কেন? আমি তখন টাওয়াল পরেছিলাম। তখন কেন নক করতে হবে আপনাকে? নীলার কথা শুনে অয়ন অবাক হয়ে গেল। অয়ন কি বলবে ভেবে পেল না। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, তোমার মাথায় যে সমস্যা আছে সেটা কি তুমি জানো? আমার মাথায় কোনো সমস্যা নেই, যত সমস্যা সব আপনার মাথায়। সেটাই। পাগল কখনো বুঝতে পারে না সে পাগল। তার কাছে দুনিয়ার সমস্ত মানুষকে পাগল মনে হয়, যেমন তুমি মনে করছো। মানে? এই, তোমার কি কমন সেন্স বলে কিছু নেই? তুমি যে গোসল করে বের হয়েছিলে সেটাকে আমি জানতাম, আর তুমি রুমে টাওয়েল পরেছিলে না বোরকা পরেছিলে সেটা আমি জানবো না তুমি জানবে? অবশ্যই তোমার জানার কথা। আর এমন করে কথা বলছো যেন আমি তোমার রুমে নক না করে ঢুকে গেছি। আমি তো ভদ্র ছেলের মতো বাইরে থেকে নক করেছি। তুমি কি তখন বলতে পারলে না যে স্যার আমি মাত্র গোসল করে এসেছি, এখনো ফ্রেশ হইনি, একটু পরে আসুন বা একটু পরে কথা বলি? তুমি তা না বলে নাচতে নাচতে এসে দরজা খুলে ঢং করে বললে কিছু বলবেন। বরং আমি তখন তোমাকে বললাম এই পোশাকের দরজা খুলেছো কেন, আর এখন এসে আমাকে ঝাড়ি দিচ্ছ? আমি ভদ্র ছেলে বলে এখন এখানে দাঁড়িয়ে আছো, আমার জায়গাতে অন্য কেউ হলে এতক্ষণ। নীলা মনে মনে বলল, বেটা তুই যে কেমন ভদ্র সেটা তো আমি জানি। একটা টাওয়াল পরা মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকিস, আবার নিজেকে ভদ্র বলে দাবি করিস। তবে নীলা এটা ভালো করে বুঝতে পেরেছে যে সে খুব বড় একটা বোকামি করে ফেলেছে। তাই নীলা এই প্রসঙ্গটা বাদ দিয়ে বলল, সে যাই হোক, বাদ দিলাম। এবার চলুন, কেন ডেকেছেন? আহা কি বিচার! যখন দেখলো ভুলটা নিজের তখন ঠাস করে অন্যদিকে কথা ঘুরিয়ে দিল। তখন আমি খেতে আসছিলাম, তাই ভাবলাম তোমাকেও বলি খাবে কিনা। যাই হোক, তুমি খেয়ে নিও, আমি খুব টায়ার্ড, এখন একটা ঘুম দিতে হবে। তুমি কি ঘুমাতে চাইলে ঘুমিও, না চাইলে যা মনে হয় তাই করো। আপনি খাবেন না? না। কেন? অদৃশ্য কোনো খাবারকে পেট ভরে গেছে। অয়ন নীলার সামনে থেকে হাঁটতে হাঁটতে হোটেলের রুমের দিকে চলে গেল। নীলা বুঝতে পারলো না অদৃশ্য খাবারটা কি। একটু পর যখন বুঝতে পারলো তখন নীলা একটা চিৎকার করে বলল, বেটা রাক্ষস কোথাকার! দুপুরে খাওয়া দাওয়া করার পর নীলা রুমে এসে আম্মুর সাথে কথা বলে। কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। নীলার যখন ঘুম ভাঙলো তখন বিকেল হয়ে গেছে। নীলা উঠে ফ্রেশ হয়ে অয়নের রুমের সামনে যে নক করলো। একটু পর অয়ন দরজা খুলে নীলাকে দেখে বলল, কি চাই? আপনি কি আলাদিনের দৈত্য যে কিছু চাইলে দিয়ে দিবেন? এত কথা না বলে কি বলতে এসেছো সেটা বলো। আমি বাইরে ঘুরতে যাব। তো যাও, কে বারণ করেছে? একা একা যেতে ভালো লাগছে না, আপনিও চলুন। তোমার কি মাথা খারাপ? কাল আমাদের এখানকার ম্যানেজারের সাথে দেখা করতে হবে। আমরা যে ব্লিডিংটা তৈরি করেছি সেটা দেখতে যেতে হবে। আজ সমস্ত কাগজগুলো দেখতে হবে। আমার হাতে একদম সময় নেই। আমরা তো কাল দেখা করব।
আজকে চলুন না। যেতে পারবো না বললাম তো, তুমি যাও। নীলা মন খারাপ করে হোটেল থেকে বেরিয়ে বিচের দিকে রওনা দিল। নীলা বিচে এসে একা একা হাঁটতে লাগলো। সূর্যটা ধীরে ধীরে আস্ত যেতে থাকলো। নীলা একটা বেঞ্চে বসে সূর্যের দিকে চেয়ে রইল। নীলার সামনে বিশাল জলরাশি, বিশাল বিশাল ঢেউ এসে আশ্রে পড়ছে। চারদিকে অনেক মানুষ বসে আছে। নীলা এক দৃষ্টিতে লাল সূর্যের দিকে চেয়ে রইল। হঠাৎ নীলার সামনে কেউ একটা চিপসের প্যাকেট ধরলো। নীলা অবাক হয়ে গেল। তারপর মাথা তুলে দেখলো অয়ন দাঁড়িয়ে আছে। নীলা চলে আসার পর অয়নের কেমন যেন লাগছিল। একটা মেয়ে বিচে একা একা হাঁটবে, কিছু হতেও তো পারে। তাই অয়নও সাথে হোটেল থেকে বেরিয়ে আসে। নীলা অয়নের দিক থেকে চোখ সরিয়ে নিল। অয়ন বুঝতে পারছে নীলা রাগ করেছে। অয়ন বলল, আমি তোমার বস আর তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে নিজে বসে আছো? নীলা একটু সরে বসলো। সাথে সাথে অয়ন নীলার পাশে বসে পড়লো। তারপর চিপসের প্যাকেটটা ছিঁড়ে খেতে শুরু করলো। নীলা আর চোখে অয়নের দিকে তাকিয়ে অয়নের হাত থেকে প্যাকেট টান মেরে নিয়ে বলল, আমার জন্য এনে নিজে খাচ্ছেন কেন? তুমি তো খাবে না। আমি কখন বললাম খাবো না? বলনি, আমি ভেবে নিয়েছিলাম। নীলা চিপস খেতে খেতে সূর্যাস্ত দেখছিল। শেষ বিকেলের সোনালি আলোয় নিজেকে একদম অপরূপা লাগছিল। অয়ন অপলক দৃষ্টিতে চেয়ে রইল নীলার দিকে। রাতে চাঁদের আলোয় বিচ দিয়ে খালি পায়ে পাশাপাশি হেঁটে চলছে অয়ন আর নীলা। কেউ কোনো কথা বলছিল না, দুজনেই চুপ। মাঝে মাঝে ঢেউ এসে পায়েল গোড়ালি পর্যন্ত ভিজে যাচ্ছিল তাদের দুজনের। একসময় অয়ন বলল, এখন চলো হোটেলে ফিরে যাক, কাল সারাদিনে অনেক কাজ আছে। ঠিক আছে চলুন। তারপর নীলা আর অয়ন হোটেলে ফিরে এলো। রাতের খাবার খেয়ে অয়ন নীলাকে একটা ফাইল দিয়ে বলল, রাতে ঘুমানোর আগে ফাইলটা একটু দেখো। নীলা অয়নের কাছ থেকে ফাইলটা নিয়ে শুভরাত্রি বলে নিজের রুমে চলে এলো। তারপর 3টা দিন খুব ব্যস্ততার সাথে কাটালো। এখানে যেন অফিস থেকে বেশি কাজের চাপ। নীলা কখনো ভাবতেও পারেনি কক্সবাজারে এসে মানুষ এত কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকতে পারে। 3 দিন একটা না দৌড়াদৌড়ির পর কাজটা শেষ হলো। সন্ধ্যার দিকে নীলা হোটেলে নিজের রুমে বারান্দায় বসেছিল। নীলা নিচে তাকাতেই দেখলো অয়ন সেজেগুজে কোথায় যেন যাচ্ছে। নীলা উপর থেকে অয়নকে ডাক দিল। স্যার। অয়ন নীলার ডাক শুনে ঘুরে উপর দিকে তাকালো। তারপর বলল, কি হয়েছে? কোথায় যাচ্ছেন? না, এখানেই আছি। নীলা বুঝতে পারলো অয়ন মিথ্যা কথা বলছে। নীলা বলল, স্যার 1 মিনিট দাঁড়ান। তারপর নীলা দৌড়ে নিচে নেমে এলো। অয়নের কাছে গিয়ে বলল, চলুন। চলুন মানে কি? তুমি কেন যাবে? একটু গেলে কি হয়? আপনি গেলে আমি কেন যাব না? ও, তোমাকে যেতে হবে না, তুমি অন্যদিন যেও, আজ না। নীলা এক কথা বলতে থাকলো, সে যাবে মানে যাবে। অয়ন অবশেষে রাজি হলো নীলাকে নিয়ে যেতে। তারপর একটা সিএনজি করে কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেল। নীলা চারদিকে দেখে বলল, স্যার এটা তো বার। জি। আমরা কি এখানেই এসেছি? তোমার কি মনে হয় তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম? না। তাহলে কথা না বলে চলো। নীলা আর কিছু বলল না। অয়নের সাথে ভেতরে ঢুকে গেল। ভিতরে ঢুকতেই নীলা দেখলো জহি সাহেব দাঁড়িয়ে আছে। জহি সাহেব হলেন এখানে যে প্রজেক্টের কাজ চলছে তার ম্যানেজার। এই 2 দিনে তার সাথে ভালো করেই পরিচয় হয়ে গেল নীলার। জহি সাহেব নীলাকে দেখে বলল, ম্যাম আপনিও চলে এসেছেন। এই তো আসলাম। তারপর 3 জন গিয়ে একটা টেবিলের চারদিকে চেয়ার ছিল। 3 জন 3টা চেয়ার দখল করে নিল। জহি সাহেব একটা ওয়েটারকে হাতের ইশারা দিতেই ওয়েটার 2টা লম্বা বোতল নিয়ে আসলো। জহি সাহেব একটা বোতল খুলে বোতলের মধ্যে তরল 2টা গ্লাসে ডালতে ডালতে ওয়েটারকে আবার 1 গ্লাস জুসের অর্ডার দিল। ওয়েটার জুস এনে রাখলো। জহি সাহেব নীলার দিকে জুসের গ্লাস বাড়িয়ে দিল। হঠাৎ করে অয়না ফোনটা বেজে উঠলো। অয়ন ফোন নিয়ে একটু দূরে চলে গেল কথা বলতে। নীলা জুস খেতে খেতে বুঝে গেল জহি সাহেব ড্রিঙ্কস করছে। নীলারও ইচ্ছা করলো একবার সেটা খেয়ে দেখতে। নীলা সে কথা বলতেই জহি সাহেব চোখ বড় বড় করে বলল, ম্যাম আপনি সত্যি কি ড্রিঙ্ক করবেন? হ্যাঁ। এর আগে কি কখনো করছেন? মানে যদি অভ্যাস না থাকে তো সমস্যা হবে। কোনো সমস্যা হবে না। আর এখানে কি কেউ জুস খাওয়ার জন্য আসে? কথাটি বলেই অয়নের জন্য যে গ্লাসটা ছিল সেটা নীলা তুলে নিয়ে খাওয়া শুরু করলো। অয়ন ফোনে কথা বলে আস্তে আস্তে নীলা অলরেডি কয়েক গ্লাস শেষ করে ফেললো। অয়ন এসে দেখলো নীলা ডুবছে, কেমন যেন কথা জড়িয়ে গেছে। অয়ন জহি সাহেবের দিকে তাকিয়ে ধমক সুরে বলল,
আপনি ওকে ড্রিঙ্ক করতে দিয়েছেন কেন? এখন কি হবে? কিছু হবে না স্যার, ম্যাম বললো এর আগে নাকি কয়েকবার খেয়েছে। ও বলল আর আপনি বিশ্বাস করে ফেললেন? নীলা একটা বোতল নিয়ে হেলতে দুলতে চলে গেল। সামনের দিকে ব্রিজে গান গাইছে আর অনেকের সেখানে নৃত্য করছে। নীলাও মেয়েদের মধ্যে যে সবার সাথে তাল মেলাতে থাকলো। অয়ন নীলার কথা চিন্তা করা বাদ দিয়ে নিজে ইচ্ছা মতো ড্রিঙ্কস করা শুরু করলো। শেষ কবে করেছিল অনেক মনেই পড়ছে না। বাসায় আম্মু বারণ করে দিয়েছে এই ধরনের জায়গাতে না যেতে। তারপর আর তেমন সুযোগ হয় না। অয়ন তার ইচ্ছা মতো ড্রিঙ্ক করলো। এমন সুযোগ আবার কবে আসবে কে জানে। রাত 1টার দিকে অয়ন আর নীলাকে জয়ী সাহেব হোটেলের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ঠিক মতো হাঁটতে পারছে না, হাঁটতে গেলে পড়ে যায়। অয়নের অভ্যাস আছে বলে সে নিজে সামলে রাখতে পারছে। হঠাৎ নীলা পড়ে যেতে নিলে অয়ন তাকে ধরে ফেলে। তারপর নীলাকে নিয়ে হোটেলের ভিতরে ঢুকে। লিফট বন্ধ, তাই সিঁড়ি দিয়ে উঠতে থাকে দুজন। নীলার এক হাত অয়নের কাঁধের উপর আর অয়নের এক হাত নীলার কোমর জুড়ে ধরে রেখেছে। নীলা রুমে এসে অয়ন নীলাকে ছেড়ে দিতেই নীলা অয়নকে জড়িয়ে ধরল। অয়ন বলল, নীলা আমাকে ছাড়ো, তুমি ঘুমাও, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। না, আমি আজ সারা রাত বসে বসে গল্প করব। ঠিক আছে তুমি গল্প করো, আমি যাই, আমার ঘুম পাচ্ছে। না, তুমি কোথাও যাবে না, আজ আমার সাথে থাকবে তুমি। নীলা তোমার মাথা ঠিক নেই। তুমি একে তো প্রথমবার ড্রিঙ্ক করেছো, তার উপর অনেক বেশি মাত্রায় করে ফেলেছো। অয়ন নীলার কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই নীলা ধাক্কা মেরে অয়নকে বিছানায় ফেলে দিল। তারপর অয়নের উপরে বসে অয়নের 2 হাত নীলার বিছানার সাথে চেপে ধরে বলল, তোমাকে বললাম না আজ সারা রাত গল্প করব, তুমি কোথাও যাবে না। কথাটি বলেই নীলা অয়নকে জড়িয়ে ধরে অয়নের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। অয়ন হঠাৎ করে এমন কিছু হওয়ায় একটা শখ খেলো। অয়নও ড্রিঙ্ক করেছে, তাই সেও যথেষ্ট গুরের মধ্যে আছে। নীলা যেন তাকে আরো গুরের মধ্যে নিয়ে গেল। ধীরে ধীরে দুটো মানুষ নিজের অজান্তেই একে অপরকে নিয়ে ডুব দিতে থাকলো নাম না জানা এক ভালোবাসার সাগরে। সকালে অয়নে ঘুম ভাঙলো কারো কান্নার আওয়াজে। অয়ন ঠিক বুঝতে পারলো না কান্নার শব্দটা কোথা থেকে আসছে বা কে কান্না করছে। অয়নের মাথাটা বার হয়ে আসছে। অয়ন আস্তে আস্তে চোখ খুললো। অয়ন চোখ খুলেই অবাক হয়ে গেল। প্রথমে কিছুই মাথায় ঢুকলো না, কিছুই বুঝতে পারলো না। অয়ন দেখলো নীলা বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। হাঁটুতে মাথা রেখে বসে কান্না করছে নীলা। অয়ন মনে মনে ভাবলো, নীলা আমার রুমে কি করছে? আর মেয়েটা কান্না করছে কেন? কি হয়েছে ওর? অয়ন শোয়া থেকে যখন উঠতে যাবে তখন অয়নের খেয়াল হলো তার শরীরে পর্যাপ্ত কাপড় নেই। অয়ন তাড়াতাড়ি করে বিছানার চাদর জড়িয়ে বাথরুমে চলে গেল। তারপর পোশাক পরতে পরতে অয়নের খেয়াল হলো কাল রাতের কথা। রাতের কথা মনে পড়তেই অয়নের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি হয়ে গেল? কেন হলো? কি করে হলো? এখন কি জবাব দিব আমি নীলাকে? ওর সামনে মুখ দেখাবো কি করে? এরকম হাজারো প্রশ্ন অয়নের মাথায় ঘুরপাক খেতে লাগলো, কিন্তু অয়ন কোনো উত্তর খুঁজে পেল না। অয়নের ইচ্ছা করছে এখানেই মরে যেতে। অয়ন এক চুল নড়ার শক্তি পেল না, বাথরুমে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সকালে যখন নীলার ঘুম ভাঙে তখন নীলার মনে হলো কেউ যেন তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? নীলা ধীরে ধীরে চোখ খুলে মাথা ঘুরে দেখতে পেল অয়ন তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সাথে সাথে নীলা একটা শক খেলো। অয়নের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই নীলা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। কিন্তু কি হয়েছে? একটু সময় ভাবতেই নীলার মনে পড়ে গত রাতের ঘটনা। সবকিছু মনে পড়তেই নীলা যেন একেবারে স্তব্ধ হয়ে যায়। দু চোখ বেয়ে নোনা পানি ঘুরে পড়তে থাকে অবিরাম। অয়ন বাথরুম থেকে বেরিয়ে নীলা পাশে যেয়ে বসে। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থাকে। নীলা তখনও কেঁদেই চলছে অবিরাম। মাঝে মাঝে ফুপিয়ে উঠছে নীলা। অয়ন আস্তে করে ডাক দেয়, নীলা। নীলা কোনো কথা বলল না, আগের মতোই বসে রইল। অয়ন আবারও ডাক দিল। অয়ন নীলাকে বেশ কয়েকবার ডাক দিল। নীলা চোখ তুলে অয়নের দিকে তাকালো, তারপর বলল, আপনি কি করে পারলেন এমনটা? কেন এমন করছেন আপনি আমার সাথে? আপনি আমার কত বড় ক্ষতি করেছেন আপনি জানেন? কেন করলেন এটা আমার সাথে? এখন এটা যদি কেউ জানতে পারে তাহলে সমাজে মুখ দেখাবো কেমন করে? মানুষের সামনে আমার মাথা নিচু হয়ে যাবে, আমার পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে। এখন কি হবে আমার? কথাগুলো বলেই নীলা আবার আগের মতো কান্না শুরু করলো। অয়ন কি বলবে কিছুই বুঝতে পারলো না। অয়ন কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই
নীলা উঠে দাঁড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। নীলা নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে দিল। অয়ন নীলার দরজায় অনেকক্ষণ দেখানোর পরও নীলা দরজা খুলল না। তখন অয়ন রিসিপশনে ফোন করে ডুপ্লিকেট একটা চাবি নিয়ে আসতে বলল। হোটেল বয় যখন চাবি নিয়ে এসে দরজা খুলে, তখন নীলা হঠাৎ করে দরজা খুলে অয়নের দিকে তাকিয়ে রইল। নীলাকে দেখে অয়ন শান্তিতে একটা নিঃশ্বাস নিল। অয়ন ছেলেটিকে চলে যেতে বলল। ছেলেটি চলে যেতে নীলা বলল, দয়া করে আমাকে একা থাকতে দিন, আর ডিস্টার্ব করবেন না প্লিজ। অয়ন কিছু বলার আগেই নীলা আবার দরজা বন্ধ করে দিল। অয়ন কিছুক্ষণ নীলার রুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল। অয়নের প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিন্তু খাওয়ার ইচ্ছেটা একদমই নেই। অয়ন বিছানায় শুয়ে পড়ল। অয়ন কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। অয়নের ঘুম ভাঙতেই অয়ন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা বাজে। অয়ন অবাক হয়ে গেল, এত সময় সে কি করে ঘুমালো? অয়ন বিছানা উঠে বসতেই নীলার কথা মনে হলো। সাথে সাথে অয়ন রুম থেকে বের হয়ে নীলার রুমের সামনে চলে এলো। নীলার রুম বাহির থেকে বন্ধ দেখে অয়নের বুকের ভিতর একটা মোচড় দিয়ে উঠল। কোথায় গেল নীলা? ঢাকায় চলে যায়নি তো? নিজে নিজেকে প্রশ্ন করলো অয়ন। অয়ন দৌড়ে নিচে নেমে এলো, তারপর রিসিপশনের দিকে এগিয়ে গেল। একটা মেয়ে বুকে একটা ফাইলের দিকে তাকিয়েছিল। অয়ন তার কাছে যেয়ে বলল, এক্সকিউজ মি। মেয়েটি অয়নের দিকে তাকিয়ে ফাইলটা বন্ধ করে বলল, জি স্যার বলুন। আমার সাথে যে মেয়েটি ছিল সে কি বাইরে গেছে? হ্যাঁ ম্যাম তো অনেকক্ষণ আগে বাইরে গেছে, তারপর আর ফিরে আসেনি এখনো। কতক্ষণ আগে গেছে? এই ধরুন 2 ঘন্টার মতো হবে। 2 ঘন্টা? অবাক হয়ে গেল অয়ন। সাথে সাথে নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। আজকে কি মরার ঘুমটা পারলাম নাকি? কে জানে মেয়েটা একা একা কত দূর গেল, একা একা ঢাকা পৌঁছাতে পারবে কিনা। অনেকক্ষণ চুপ করে থাকতে দেখে মেয়েটি জিজ্ঞেস করলো, স্যার কোনো সমস্যা? অয়ন কি বলবে ভেবে পেল না, শুধু মনে মনে বলল, অনেক বড় সমস্যা। তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, উনি যখন বাইরে গেছে তখন কি হাতে কোনো ব্যাগ বা লাগেজ ছিল, না খালি হাতে বাইরে গেছে? হাতে কিছু ছিল না, খালি হাতেই বাইরে গেছে। আর ইউ শিওর? 100%। অয়ন আর কিছু না বলে এক দৌড়ে হোটেলের বাইরে চলে এলো। তারপর সোজা বিচের দিকে চলে গেল। নীলা বিচে বসে আছে একা একা, শূন্য দৃষ্টিতে চেয়ে আছে বিশাল জলরাশির দিকে। একটু পরপর বিশাল বড় বড় ঢেউ এসে আশ্রয় পড়ছে তীরে। নীলার মনে হচ্ছে এরকমই কোনো এক ঢেউ এসে ভেঙে চুরমার করে দিয়ে গেল তার হৃদয়, শেষ করে দিল তার জীবনটা। নীলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অয়ন বীজ দিয়ে হাঁটছিল আর বারবার চারদিকে তাকাচ্ছিল। অয়নের দু চোখ শুধু নীলাকেই খুঁজে বেড়াচ্ছে। প্রায় 8 ঘন্টা যাবৎ অয়ন নীলাকেই খুঁজে চলছে, কিন্তু নীলা কোনো দেখা পেল না। একে তো সারাদিন না খাওয়ার শরীর, তার উপরে এতটা দৌড়াদৌড়ি। অয়নের মনে হলো আর এক পা এগোনোর মতো শক্তি তার শরীরে নেই। অয়ন ধপ করে বালির মাঝে হাঁটু গেড়ে বসে পড়ল। অয়নের চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। হঠাৎ করে সামনের দিকে চোখ যেতেই অয়নের মনে হলো অনেকটা দূরে কেউ একজন বসে আছে। সে কি নীলা? অয়ন দুর্বল পায়ে 1 পা 2 পা করে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। অয়ন যখন বুঝতে পারলো যে সেটা নীলা, তখন দৌড়ে যেয়ে নীলার সামনে বসে পড়ল। নীলা মুখ তুলে অয়নের দিকে চাইতেই অয়নের বুকের মধ্যে কেঁপে উঠল। নীলা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার শুকিয়ে কালো দাগ হয়ে আছে। মুখটা একদম শুকিয়ে গেছে, চোখ দুটো গভীরে চলে গেছে। অয়ন নীলার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজে মরছি। হোটেলের রুমে তুমি নেই, বিচে এসে এত খুঁজেও তোমায় পেলাম না। তুমি এত দূরে কি করছো? নীলা কোনো কথা বলল না, শুধু অয়নের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। অয়ন আবারও বলল, কথা বলছো না কেন? তুমি আমাকে না জানিয়ে হোটেল থেকে বেরিয়েছো কেন? যদি কিছু একটা হয়েছে তো? কি হবে? কি হবার আছে? আর যা হবার সেটা হয়ে গেছে। যা হয়েছে তার থেকে খারাপ কিছু আর হতে পারে না। আমি স্বীকার করছি যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে, অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু যা হবার সেটা তো হয়েই গেছে, তাই না? আর এমন তো নয় যে ভুলটা আমার ইচ্ছে করে করেছি, আমাদের অজান্তে হয়ে গেছে। এখন সেটা ধরে বসে থাকলে তো চলবে না, এটার কোনো একটা সমাধান বের করতে হবে। পৃথিবীতে যখন সমস্যা আছে তখন সমাধানও আছে। কিসের সমস্যা? হ্যাঁ, কিসের সমাধান? এটার কোনো সমাধান নেই। নীলা আবারও কান্না করতে লাগলো। অয়ন কি করবে কিছুই বুঝতে পারছে না। অয়ন নীলা হাত দুটো ধরে বলল,
প্লিজ তুমি কান্না করো না, আমি কিছু একটা উপায় বের করে ফেলবো। আমি ঢাকায় যেতে চাই, আজকেই যেতে চাই, আমার কিচ্ছু ভালো লাগছে না। ঠিক আছে, আজকে আমরা ঢাকায় ফিরবো। এবার অন্তত কান্না থামাও। তুমি যে এত কান্না করতে পারো আমার জানা ছিল না। কথাটি বলেই অয়ন হাহা করে হাসতে লাগলো, কিন্তু নীলা কিছু বলল না। অন্য সময় হলে অয়নের এমন হাসি দেখে নীলা এতক্ষণে মনে মনে অয়নের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলত। কিন্তু এখন যে নীলার মুখে সমস্ত কথা হারিয়ে গেছে, অয়ন নীলাকে চুপ করে থাকতে দেখে বলল, দেখো তো, মনে হয় সারাদিনে কিছু খাওনি, মুখটা শুকিয়ে কি অবস্থা হয়েছে। হোটেলে চলো, খেয়ে তারপর রওনা দেয়া যাবে। নীলা অয়নের সাথে হোটেলে ফিরে এলো। হোটেলে এসে অয়ন খাবারের অর্ডার দিল। টেবিলে খাবার আসার পর নীলা বলল, আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। তোমার তাহলে আর ঢাকায় ফেরা হলো না? কেন? খাবার না খেলে তোমাকে আমি ঢাকায় নিব না, এখানে রেখে যাব। অয়ন নিজের হাতে নীলার মুখের দিকে খাবার এগিয়ে দিয়ে বলল, হা করো। নীলা হা করলো না। অয়ন এবার ধমক দিয়ে বলল, এই মেয়ে, হা করো বলছি। অয়নের ধমক খেয়ে নীলা খাবার খাওয়ার জন্য সাথে সাথে হা করে ফেলল। অয়ন নীলাকে খাইয়ে দিল। নীলা খাবার খেতে খেতে মনে মনে বলল, শালা বজ্জাতের বাচ্চা, আমি তোকে বলেছি আমাকে খাইয়ে দিতে হবে? আমার কি নিজের হাত নেই? আল্লাহ যে এত বড় বড় দুটো হাত দিয়েছে আমাকে, তোর চোখে পড়ে না? শালা বান্দর, তোর সাহস কত বড় আমাকে ধমক দিস? অয়ন নীলাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে রুমে চলে এলো। তারপর জয়ী সাহেবকে ফোন করে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার রাত 8টায় বাসের 2টা টিকিট কেটে রাখতে বলল। নীলাকে ব্যাগগুলো গোছাতে বলে নিজের ব্যাগ গুছিয়ে রেডি হয়ে হোটেল চেক আউট করে বের হলো। বাস স্ট্যান্ডে এসে জয়ী সাহেবের কাছ থেকে টিকিট আর বিদায় নিয়ে বাসে উঠে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে অয়ন ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে যেতে বলল। অয়ন বাস থেকে নেমে নীলাকে নিয়ে গাড়িতে করে নীলা বাসায় দিয়ে রওনা দিল। নীলার বাসা দিকে রওনা দিল। নীলার বাসার সামনে এসে গাড়ি ব্রেক কষাতেই নীলা নিজের ব্যাগ নিজে নেমে সোজা বাসার ভেতরে ঢুকে গেল। নীলা অয়নের দিকে একবারও ফিরে তাকালো না। অয়ন কিছু সময় চেয়ে রইল নীলা চলে যাওয়ার পথে। তারপর ড্রাইভারকে বলল বাসায় নিয়ে যেতে। সূর্যটা ঢেলে পড়েছে পশ্চিম আকাশে। দিনের শেষে শেষবারের মতো সোনালি আলো ছুঁয়ে দিচ্ছে পৃথিবীর দিকে। একটু পরেই সূর্যটা হারিয়ে যাবে। পৃথিবী জুড়ে নামবে অন্ধকারময় রাত। আকাশে উড়ে বেড়ানো পাখিগুলো স্তব্ধ হয়ে উঠবে। তাদের আপন নিরে ফিরতে হবে সন্ধ্যা নামার আগেই। নীলা ছাদে বসে আপন মনে তাকিয়ে আছে আকাশের দিকে, হাতে এক মগ কফি। নীলা এতটাই উদাসীন হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে যে তার কফি খাবার কথা মনেই নেই। নীলা আপন মনে ভেবে চলছে, কি থেকে কি হয়ে গেল? 2টা দিন আগেও তো আমার জীবনটা কত আনন্দময় ছিল, হঠাৎ করে কেন কালবৈশাখী ঝড় এলো আমার জীবনে? জীবনটা একদম তছনছ করে দিয়ে গেল। সেদিন কেন যে ড্রিঙ্ক করতে গেলাম। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে নীলার। কফিটা তো ঠান্ডা হয়ে গেল। নীলা যখন আপন মনে ভাবনার জগতে ঘুরে বেড়াচ্ছিল তখন কারো কথা শুনে হকচকিয়ে গেল। নীলা তাকিয়ে দেখে রুকিয়া বেগম দাঁড়িয়ে আছে। রুকিয়া বেগম নীলা পাশে বসতে বসতে বলল, তোর কি হয়েছে বলতো? নীলা এমন প্রশ্ন শুনে কি জবাব দিবে কিছু বুঝতে পারলো না। তাই নীলা বলল, আমার আবার কি হবে? রুকিয়া বেগম নীলার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোর চোখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে, কিন্তু সেটা কি? কক্সবাজার থেকে এসে কোনো কথা বললি না, কেমন যেন চুপ করে আছিস। আমি ভাবলাম এত দূর জার্নি করে এসেছিস তাই হয়তো টায়ার্ড। এখন ছাদে এসে দেখি উদাস হয়ে তাকিয়ে আছিস আকাশের দিকে, হাতের কফিটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। সত্য করে বলতো তোর কি হয়েছে? নীলা আমার দিকে তাকিয়ে মুখে জোর করে একটা হাসি ফুটিয়ে বলল, তেমন কিছু হয়নি আম্মু, একটু কেমন যেন লাগছে, তুমি টেনশন করো না। রুকিয়া বেগম কেমন যেন সন্দেহ চোখে তাকিয়ে বলল, তোকে দেখে তো মনে হচ্ছে না কিছু হয়নি, কিছু একটা তো হয়েছেই। তা না হলে তুই তো চুপচাপ করে থাকার মানুষ না। তোর চিৎকার চেঁচামেচির জন্য পাগল হওয়ার উপক্রম হয় বাসার সবাই, সেই তুই চুপ হয়ে গেলি কেন? আজব তো, চিৎকার করলেও বকা দাও, আবার চুপ থাকলেও হাজারটা প্রশ্ন কর। কি করব তাহলে? কি হয়েছে সেটা বল, শেয়ার কর। মানুষ তো আম্মুর সাথেই কত কিছুই না শেয়ার করে, তাই না?
আম্মু আমার ফেসবুকে একটা হ্যান্ডসাম ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সেই রিকোয়েস্টে একসেপ্ট করতে গিয়ে ডিলিট হয়ে গেছে, তাই মন খারাপ। তুই কি ফাজলামো করছিস আমার সাথে? আমাদের কি ফাজলামোর সম্পর্ক? রুকিয়া বেগম কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখন নিচে গাড়ির হর্ন কানে এলো। রুকিয়া বেগম বলল, তোর আব্বু এসেছে বোধ হয়, আমি যাই। কফির মগটা নিয়ে যাও। রুকিয়া বেগম কফির মগ নিয়ে চলে গেল। নীলা তাকিয়ে রইল রাতের শহরের দিকে। রাতে খাবারের পর অয়ন নিজের রুমে বারান্দায় যেয়ে বসলো। কক্সবাজার থেকে আসার পর থেকেই অহনা আহমেদ খেয়াল করছে অয়ন কেমন যেন উদাসীন হয়ে আছে। ঠিকমতো কথা বলছে না, খাচ্ছে না, হাসছে না, সবসময় মুখটা গম্ভীর করে রেখেছে। অহনা আহমেদ প্রথমে ভেবেছিল কক্সবাজার প্রজেক্টের কাজ হয়তো ঠিকঠাকভাবে হচ্ছে না, তাই অয়নের মন খারাপ। কিন্তু একটু আগে অহনা আহমেদ ম্যানেজার জহি সাহেবকে ফোন করে জানতে পেরেছে সেখানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। জহি সাহেবের সাথে কথা বলে অহনা আহমেদের চিন্তা আরো বেড়ে গেল। তাহলে কি হয়েছে অয়নের? অয়ন আহমেদ অয়নের রুমে যেয়ে দেখলো অয়ন চুপ করে বারান্দায় বসে আছে। তিনি ছোট করে ডাক দিলেন। অয়ন পেছন ঘুরে দেখে আম্মু দাঁড়িয়ে আছে। অয়ন বলল, আম্মু আসো। অহনা আহমেদ যে অয়নের পাশে বসলো, তারপর অয়নের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে অয়ন? কোনো সমস্যা? অয়ন একটা ভয় পাচ্ছিল এতক্ষণ। তাকে এমন চুপ থাকতে দেখে আম্মু নিশ্চয় কিছু একটা বুঝতে পেরেছে। তবুও অয়ন যেন কিছুই হয়নি এমন একটা ভান করে বলল, কি হবে? আমি তো সেটাই জানতে চাইছি যে কি হয়েছে, তোকে এমন লাগছে কেন? আমাকে বল। তেমন কিছু না আম্মু। তাহলে কেমন কিছু? আসলে আম্মু হয়েছে কি, মানে সত্য বলবো না মিথ্যা বলবো? তুই যদি তোর আম্মুকে মিথ্যে বলতে পারিস তাহলে বল, আমি শুনছি। অয়ন জানে যে মিথ্যা বলতে পারবে না, তাই সেদিনের সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে অহনা আহমেদ যেন আকাশ থেকে পড়ল। তিনি বললেন, তুমি কি জানো তুমি কত বড় অন্যায় করে ফেলেছ? তুমি শুধু তোমার নয়, আমার মাথায়ও হেড করে দিয়েছো। অয়ন খেয়াল করলো আম্মু তাকে তুমি করে বলছে। অহনা আহমেদ যখন রেগে যায় তখন তুমি করে বলে। অয়ন শুকনো গলায় ডুব গেলে বলল, আসলে এমনটা হবে তা কখনো ভাবতে পারিনি, আর সবকিছু আমাদের অজান্তেই হয়ে যায়। তো এখন কি করতে চাইছো? আমি জানি না। তুমি না জানলে কে জানবে? তারপর দুজনেই চুপ করে বসে রইল কিছুক্ষণ। অহনা আহমেদ অনেক ভেবেচিন্তে বলল, একটা সমাধান আছে। কি? কাল আমরা নীলার বাসায় যাব, বিয়ের প্রস্তাব নিয়ে, তারপর তোমাদের বিয়ে হবে, বাস। এটাই কি সমাধান? হ্যাঁ, একমাত্র সমাধান। ঠিক আছে, কিন্তু কিন্তু কি? নীলার মা বাবা নীলা কি রাজি হবে? নীলার বাবা মাকে আমি রাজি করাবো, আর তুই নীলার সাথে কথা বল। অয়ন খেয়াল করলো আম্মু তাকে আবারও তুই করে বলা শুরু করেছে, তার মানে আম্মুর রাগ পড়ে গেছে। তারপর অয়ন আম্মুর সাথে কথা বলতে থাকলো। সকালে নীলার ঘুম ভাঙতেই রুকিয়া বেগম বলে গেলেন আজ পাত্রপক্ষ নীলাকে দেখতে আসবে, তাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা করতে। আম্মুর কথা শুনে নীলা অবশ্য অবাক হলো না, কারণ নীলার পড়াশোনা শেষ হওয়ার পর থেকেই আম্মু মাসে 2-1 বার এই পাগলামিটা করে। নীলা ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে রুমে চলে এলো। কিছুক্ষণ পর নীলার রুমে প্রবেশ করলো মিষ্টি। নীলা তার জন্যই অপেক্ষা করছিল। নীলাকে দেখতে আসবে আর মিষ্টি আসবে না, তা কি করে হয়? মিষ্টি নীলা বিছানার উপর বসতে বসতে বলল, ওহ, বাইরে যা গরম পড়েছে, একদম ঘেমে গেছি। তোর তো দেখে নাকও ঘেমে গেছে। এটা আবার কেমন কথা? পুরো শরীর যখন ঘেমে গেছে তখন নাক বাদ থাকবে কেন? আরে গাথি, শুনিসনি যাদের নাক ঘামে তাদের বর অনেক ভালোবাসে। দূর, আমার কপালে বোধহয় বিয়ে নেই। আন্টি কত ভালো, প্রতি মাসে তোকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখে। আর আমার আম্মু, কতবার বললাম আম্মু একটা বিয়ে করব, আমার কথা কানেই তোলে না। সেটাই, যে যা চায় তা পায় না, যে পায় সে তা চায় না। নীলা আর মিষ্টি হাসতে শুরু করলো। বিকালের দিকে মিষ্টি নীলাকে সাজিয়ে নিচে নিয়ে এলো। মিষ্টি একটা সোফাতে নীলাকে বসিয়ে নীলা পাশে বসলো। নীলার বাবা মা পাশে একটা সোফায় বসে আছে, সামনে সোফায় পাত্রপক্ষ বসে আছে। নীলা একটু একটু করে মাথা তুললে সামনে তাকালো। নীলার সামনে বসে থাকা দুটো মানুষকে দেখে
নীলা যেন 1000 ভোল্টের একটা শক খেলো। সামনে সোফায় অয়ন আর তার আম্মু বসে আছে দেখে নীলা হা করে চেয়ে রইল। অহনা আহমেদ আর নিজাম চৌধুরী একে অপরকে অনেক আগে থেকে চিনতেন। তাদের মাঝে ব্যবসায়িক সম্পর্ক ছাড়াও বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। যখন অহনা আহমেদ বললেন নীলাকে তার পুত্রবধূ করতে চায়, তখন নিজাম সাহেব না করার কোনো কারণই ছিল না। তারা একে অপরকে ভালো করেই চিনে। নিজাম রুকিয়া বেগমকে এই বিষয়টা নিয়ে বলতেই রুকিয়া বেগম রাজি হয়ে গেলেন। নীলা সবার মুখের দিকে একবার তাকিয়ে নিল, তারপর অয়নের দিকে তাকিয়ে বলল, এর আগে চলে আসছেন? আরে বাবা, আজকে তো সবে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তারপর যদি দুই পক্ষের পছন্দ হয় তবেই না বিয়ে ঠিক হবে। আর বিয়ে ঠিক হলেই তো আপনাদের দাওয়াত দিব, তখন না হয় বিয়ে খেতে আসতেন। এত আগে এসে তো কোনো লাভ নেই, তাই না? নীলার কথা শুনে অয়ন বাদে রুমের সবাই চমকে গেল। কে কি বলবে কিছুই ভেবে পেল না। পাত্রী দেখতে এসে যদি পাত্রীর মুখ থেকে এমন কথা শুনতে হয় তাহলে যে কেউ হকচকিয়ে যাবে। শুধু অয়ন জানে এই মেয়ের মুখে এই কথা অস্বাভাবিক কিছু না। সে এখানে কথা বলা কেন? নিজের বিয়ে ঠিক হয়েছে শুনে নাচতেও পারে। অহনা আহমেদ নীলাকে যতটুকু চেনে তাতেই সে বুঝতে পারলো ব্যাপারটা। তিনি নিজেকে সামনে নিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, এরপর এভাবেই সেদিনের মতো সবকিছু ঠিকঠাক করে চলে আসে। এভাবেই 2 দিন চলে যায়। আজ তাদের বিয়ে সম্পন্ন হবার পর গাড়িতে করে নীলাকে নিয়ে চলে যায়। নীলা মুখটা এবার এমনিতেই হা হয়ে গেল। এবার যেন তার অবাক হওয়ার পালা। চিপসের প্যাকেটটা হাতে নিয়ে নীলা গাড়ি থেকে নামতেই সবাই হাসাহাসি শুরু করলো। নতুন বউ বিয়ে করে স্বামীর বাসায় আসার সময় যে চিপস খেতে খেতে আসে, এমন ঘটনা বোধ হয় এর আগে কখনো কেউ দেখেনি। বীরের মধ্যে থেকে অয়নের একটা ফ্রেন্ড বলে উঠলো, দোস্ত, এত দেখি বাচ্চা মেয়েকে বিয়ে করে আনছিস, বাল্য বিবাহের কেস খাসনি তো? পুলিশ কি জানে? অয়ন তার বন্ধুকে কিছু না বলে নীলা কানে কানে বলল, হাত থেকে কি চিপসের প্যাকেটটা ফেলবে, না ওটাও চিবিয়ে খাওয়ার নিয়ত করেছো? অয়নের কথা শুনে এতক্ষণে নীলার হোশ হলো যে তার হাতে একটা চিপসের প্যাকেট আছে। নীলা অয়নের কানে কানে বলল, ফেলে দেবে? না, গিলে খাও। না মানে বলছিলাম, এখনো কয়েকটা পিস চিপস প্যাকেটে রয়ে গেছে, এগুলো খেয়ে তারপর প্যাকেটটা ফেলে দিই। আল্লাহর দোহাই লাগে, এবার খাওয়া বন্ধ করো। তোমাকে পরে আমি চিপসের ফ্যাক্টরিতে বসিয়ে রাখবো, তখন সারা জীবন ধরে চিপস খেও। বাহিরে সবার হাসাহাসি শুনে অহনা বেগম গাড়ির মধ্যে থেকে বাইরে বেরিয়ে এসে নীলার হাতে চিপস দেখে তিনিও হেসে ফেললো। নীলা চিপসের প্যাকেটটা ফেলে দিল। অহনা আহমেদ সবার দিকে তাকিয়ে বলল, এত হাসির কি আছে? ওদের ভেতরে নিয়ে এসো, নতুন বউ দাঁড় করিয়ে রেখেছো তোমরা। তারপর অয়ন আর নীলা একসাথে হেঁটে বাসার ভিতরে ঢুকতে যাবে, তখন সিঁড়িতে এসে অয়নের কাজিনরা বাধা দিল। সবাই একসাথে বলল, এভাবে যাওয়া যাবে না। অয়ন সবার দিকে তাকিয়ে বলল, মানে তাহলে কিভাবে যাব? সবার মধ্যে থেকে একটা পিচ্চি মেয়ে বলে উঠল, আপুকে তোমায় কোলে করে নিয়ে যেতে হবে। অয়ন জানে এই বিচ্ছুগুলোর হাত থেকে আজ নিস্তার নেই, যা বলছে তা করতেই হবে। অয়ন নীলাকে কুলে তুলে নিল, তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। অয়ন উঠতে উঠতে নীলার দিকে তাকিয়ে বলল, আগে যদি জানতাম এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে, তাহলে তোমাকে 3 মাস আগে থেকে খেতে বারণ করে দিতাম। কেন, আমি ভারী? জি না, তুমি ভারী হবে কেন? তুমি তো পাথরের মতো হালকা। শালা বজ্জাত, আমি যদি আগে জানতাম যে এমনটা হবে তাহলে আমি এই কয়দিনে খেয়ে ওজন 90 কেজি করতাম। নীলার একটু আফসোস হলো ওজন কম থাকার জন্য। তাই না? তাহলে এবার দেখুন কি করে। নীলা অয়নের গলা 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছিল। এবার ডান হাত দিয়ে অয়নের গলায় আস্তে আস্তে সুরসুর দিতে লাগলো। অয়ন বলল, আরে আরে করছোটা কি? আমাকে ভারী বলা না? এখন কেমন লাগে? তুমি এটা বন্ধ করবে না ফেলে দিব? দিন, ফেলে দিন, তারপর সারা জীবন এমন কামলা খাটতে হবে। অয়ন জানে এই মেয়ের মাথায় তার কয়েকটা ছিঁড়া আছে, তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি করে পা চালিয়ে নীলাকে নিয়ে যেয়ে ড্রয়িং রুমে একটা সোফার উপরে ফেলে দিল। তারপর অয়নও নীলার পাশে বসে পড়ল। নীলা অয়নের দিকে তাকিয়ে বলল, আপনি আমায় ফেলে দিলেন কেন? কখন ফেলে দিলাম? আমি তো তোমাকে নামিয়ে রাখলাম। তাই বলে এত জোরে রাখবেন?
বলেই নীলা কান্না করার মতো করলো। অয়ন বলল, এই তুমি কি এখন কান্না করবে? সেটাই তো চাইছি, কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে, তাই কান্নাও করতে পারছি না। যাতে মাতাল তালে ঠিক। কথাটি অয়ন আস্তে করে বললেও নীলা অয়নের ঠোঁট নড়া দেখে বলল, কিছু বললেন? না। অয়ন আর নীলাকে ঘিরে ধরলো অয়নের কাজিনরা। তারপর শুরু হলো আড্ডা, সেলফি, গল্পগুজব করা। অনেক রাতে নীলাকে অয়নের রুমে রেখে আসা হলো। অয়ন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রুম থেকে যেয়ে দেখে নীলা বিছানায় ঘুমিয়ে আছে। অয়ন দরজা বন্ধ করে এগিয়ে গেল নীলার দিকে। নীলা মুখের দিকে তাকাতেই অয়নের চোখ দুটো আটকে গেল। বউ সাজে নীলাকে আরো 1000 গুণ বেশি সুন্দর লাগছিল। নীলার মায়াময় মুখটা যেন কোনো এক মায়ায় আটকে দিয়েছিল অয়নের দু চোখ। অয়ন কতক্ষণ নীলার দিকে চেয়েছিল সে নিজেও জানে না। তারপর যখন অয়নের খেয়াল হলো নীলা বিয়ের পোশাকে ঘুমিয়ে গেছে, তখন অয়ন নীলাকে ডেকে তুলল। নীলার ঘুম ভেঙে যেতেই অয়নের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? ডাকাডাকি করছেন কেন? মানে তুমি ঘুমিয়ে গেছো কেন? জেগেই বা থাকবো কেন? আজ আমাদের বিয়ে হয়েছে, আজ বাসর রাত, আমি তোমার বর। তুমি আমার জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে গেলে? ও, এত কথা বলেন কেন? আর বিয়ে হয়েছে বর, বাসর রাত, তাই বলে কি মাথায় তুলে নাচবো আপনাকে? তুমি কি আমায় অপমান করছো? এই মেয়ে, ভুলে যেও না আমি তোমার অফিসের বস। শালার গুষ্টি কিলাই তোর বস গিরিশ। তোর অফিসের চাকরির খ্যাতা পুরি করবো না আর তোর অফিসের চাকরি। আর আমি কি এখানে তোর অফিসের স্টাফ? আমাদের সাথে আর বসের স্টাফের সম্পর্ক নেই। তুমি আমার সাথে তুই করে কথা বলছো কেন? আমার যা ইচ্ছা তাই করব। তুমি না বললে এখন আমরা আর বস স্টাফ নই? তাহলে তো তুমি বললা আমরা স্বামী স্ত্রী। তাহলে তো আমার জন্য অপেক্ষা করা তোমার কর্তব্য, তাই না? নীলা রুমের চারদিকে তাকাতে লাগলো। অয়ন বলল, কিছু খুঁজছো? একটা ইট খুঁজছি। অয়নের মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা। অয়ন বলল, থাক, তার দরকার নেই, চলো ঘুমিয়ে পড়ি। সেটাই তো বলছি, যান সোফায় গিয়ে শুয়ে পড়ুন। সোফায় শুয়ে পড়বো মানে? ইট কি খুঁজে আনতেই হবে? অয়ন আর কিছু না বলে সোফায় যেয়ে শুয়ে পড়ল। নীলা একটা বিশ্বজয়ের হাসি দিয়ে মনে মনে বলল, বেটা বজ্জাত, তুই ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু খাবি না? আমি তোকে এমন টাইট দেবো, ফুল তো দূরের কথা, একটা ফুলের গাছও চোখে দেখবি না। অয়ন সোফায় শুয়ে ভাবছে, এই মেয়ে কখনো সোজা পথে যাবে না সেটা আমি জানি, তবে তুমি ভেবো না মিস কিলা আমিও বাঁকা পথেই হাঁটবো। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। নীলা আর অয়নের বিয়ের আজ প্রায় 6 মাস হয়ে গেল। এই 6 মাসে অয়নকে খুবই কষ্টের সহিত সোফায় রাত্রি যাপন করতে হয়েছে। অয়ন সোফায় শুয়ে শুয়ে ভাবলো, না আর না, অনেক হয়েছে, এবার কিছু একটা করতেই হবে। নীলা বিকালে বারান্দায় বসেছিল, তখন একটা গাড়ি এসে থামলো বাসার সামনে। নীলা দেখলো গাড়ি থেকে অয়ন এবং আরো একটা মেয়ে বের হলো। মেয়েটির শরীরের পোশাক দেখে মেজাজ গরম হয়ে গেল। তারপর যখন নীলা দেখলো মেয়েটি অয়নকে জড়িয়ে ধরে কি যেন বলল, অয়নও হেসে ফেললো তার কথা শুনে। তারপর মেয়েটি অয়নকে ছেড়ে দিয়ে গাড়িতে করে উঠে চলে গেল। নীলার চোখ দিয়ে আগুন বের হওয়ার মতো অবস্থা। নীলা শুধু অগ্নিমূর্তি হয়ে চেয়ে রইল অয়নের দিকে, কিন্তু অয়নকে এ ব্যাপারে কিছু বলল না। সেদিনের পর থেকে নীলা খেয়াল করলো অয়ন অফিস থেকে ফেরার সময় প্রতিদিন এক একটা মেয়ের সাথে আসে, এবং মেয়েগুলো যে ভালো না সেটা তাদের পোশাক দেখেই বোঝা যায়। 1 সপ্তাহ এমন করার পর নীলার রাগে মাত্রা ছাড়িয়ে গেল। আজও যখন অয়ন একটা মেয়ের সাথে ফিরে বাসায় আসলো, অয়ন রুমে আসার সাথে সাথেই নীলা দরজা বন্ধ করে ঠাস করে বন্ধ করে দিয়ে অয়নের শার্টের কলা চেপে ধরে বলল, শালা বজ্জাত, তোর সাহস তো কম নয়। তুই ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াস। আজ তোর একদিন কি আমার একদিন। নীলার কথা শুনে অয়ন কিছু একটা বলতে যাবে, তার আগেই নীলার ঠোঁট অয়নের ঠোঁটের সাথে মিলে দিল। অয়ন মনে মনে বলল, মিস বিলা, আমি জানতাম তুমি বাঁকা পথেই হাঁটবে, এখন তো দেখছি রীতিমতো দৌড়াচ্ছ। অয়ন নীলাকে তার প্ল্যানের কথা বলতেই নীলা রেগে গেল। ও সব মেয়ের সাথে যা করেছে সব নাটক ছিল। এটা অয়ন নীলাকে বলতেই নীলা অয়নের বুকে পিঠে কয়েকশো কিল বসিয়ে দিল। 6 বছর পর অয়ন ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। অহনা আহমেদ গ্রামের বাড়িতে গেছে একটা কাজে, 3 দিন পর চলে আসার কথা। নীলা কিচেনে রান্না করছে, তখন অয়নের কাছে অনামিকা বাইরে থেকে দৌড়ে এলো। ও অনামিকা হলো অয়ন আর নীলার একমাত্র মেয়ে। বয়স 4 বছর পার হলো কয়েকদিন আগে।
অনামিকাকে কুলের উপর বসিয়ে অয়ন বলল, কোথায় গিয়েছিলে আম্মু? নিচে রোমার সাথে খেলছিলাম। খেলা শেষ? না, তাহলে চলে এলে কেন? রোমা বলল আর খেলবে না, ওর ভাই ঘুম থেকে উঠেছে, ওর সাথে খেলবে। ও আচ্ছা। পাপা, আমার ভাই নেই কেন? তোমার ভাই লাগবে? হ্যাঁ লাগবে, অনেক সুন্দর একটা ভাই লাগবে। ঠিক আছে, তোমার জন্য একটা সুন্দর দেখে ভাই নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। থ্যাংক ইউ পাপ্পা। বলেই অনামিকা অনেক গালে একটা চুমু দিয়ে কিচেনে দিকে দৌড় দিল। রাতে নীলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছিল। তখন অয়ন রুমে এসে নীলাকে পেছন থেকে জড়িয়ে দিল। নীলা বলল, হচ্ছেটা কি? ছাড়ো বলছি। বুঝতে পারছো না কি হচ্ছে? অনুশীলন হচ্ছে, অনুশীলন। মানে? অয়ন নীলার কাঁধে থুতুনি রেখে বলল, দুপুরে অনামিকা বলল তার ভাই লাগবে, তাই তার ভাইকে আনার কার্যক্রম চলছে। বলেছে, বেহায়া একটা। বেহায়াই তো, তোমার প্রেমে বেহায়া আমি। তাহলে চলো শুরু করি।